আসসালামু আলাইকুম। আজকের ক্লাস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আজকে আমরা সরল মুনাফার 4 নম্বর ক্লাসে আছি। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিক থেকে পরীক্ষায় মানে সব সময় প্রশ্ন আসে। হ্যাঁ, এই জন্য এই টপিকটা একটু ভালো করে পড়তে হবে। ওকে, আচ্ছা, সবকিছু ক্লিয়ার আছে? শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? একটু কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা জাস্ট একটু কমেন্ট করে জানান, আমি ক্লাস শুরু করে দিব। আদাব। আচ্ছা, আমার যতদূর মনে আছে আমাদের দুইটা অঙ্ক রেখে আসছিলাম, 40 এবং 41, মেবি 40 এবং 41, ওই দুটো অঙ্ক সলভ করবো। ওই দুটো অঙ্ক সলভ করে তারপরে আমরা সিরিয়ালি যাবো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন সবাই? আচ্ছা দেখেন, এই যে 40 এবং 41 এই দুইটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আদাব, খুব গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন 40 41। আচ্ছা ক্লিয়ার বলছেন, শুরু করি। দেখেন এই 40 নাম্বার কোশ্চেনটা দেখেন। প্রথমে 40 নাম্বার প্রশ্নে বলছে যে 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? সবাই একটু মনোযোগ দিবেন। আগে দেখতে হবে নির্ণয় করতে বলছে কি, নির্ণয় করতে বলছে সুদের হার, মানে আর এর মান কত, তাই না? এখন এখানে কি দেওয়া আছে? 500 টাকার 4 বছরের সুদ মানে কি? মানে 500 টাকা যদি আপনি 4 বছরের জন্য রাখেন তাহলে যে সুদ পাবেন সেই সুদ, এবং 600 টাকার 5 বছরের সুদ মানে 600 টাকা যদি আপনি 5 বছরের জন্য রাখেন তাহলে সেই সুদ, মানে 400 টাকা রাখলে 500 টাকা 4 বছরের জন্য রাখলে একটা সুদ পাবেন, আবার 600 টাকা 5 বছরের জন্য রাখলে আরেকটা সুদ পাবেন। এই দুইটা সুদের যোগফল হচ্ছে 500 টাকা। তাহলে এই যে 500 টাকা, এই 500 টাকা কি? এই 500 টাকা হচ্ছে দুইটা সুদের যোগফল। ওই 500 টাকার মধ্যে কিছু সুদ আসছে এই 500 টাকা থেকে, আর কিছু সুদ আসছে এই 600 টাকা থেকে। আচ্ছা, এই যে 500 টাকা 4 বছরের জন্য রাখছেন, নিশ্চয়ই কোনো একটা সুদের কোনো একটা হারে রাখছেন, কোনো একটা হারে তো রাখছেন, কিন্তু সেই হারটা কত সেটা কিন্তু দেওয়া নেই। আবার এই যে 600 টাকা 5 বছরের জন্য রাখছেন, এটাও তো কোনো একটা নির্দিষ্ট সুদের হারে রাখছেন, সেটাও দেওয়া নাই। কারণ কি জানেন? কারণ ওই সুদের হারটাই বের করতে বলছে। এবং যেহেতু সুদের হার বের করতে বলছে এবং এখানেও সুদের হার দেওয়া নাই, এখানেও সুদের হার দেওয়া নাই, তখন বুঝে নিবেন যে 500 টাকা 4 বছরের জন্য যে সুদের হারে রাখছেন এবং 600 টাকা 5 বছরের জন্য সেই একই সুদের হারে রাখছেন। মানে এই সুদের হারটা এই প্রথম ক্ষেত্রেও যা, এই দ্বিতীয় ক্ষেত্রেও তাই, ওই সুদের হারটা বের করতে বলছে। এই যে 500 টাকা, এই 500 টাকা কি বলেন তো? ওই 500 টাকা হচ্ছে I1 প্লাস I2, I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু 500। এই দুটো কি হয়েছিল? আমার কাছে মনে হয় এই দুটো থেকে গেছিল, তাই না? I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু 500। আচ্ছা, কেন? কারণ এই 500 টাকার মধ্যে দুইটা এইটার একটা সুদ আছে, এটার একটা সুদ আছে। এখন আমরা কি জানি? আমরা জানি I ইজ ইকুয়াল টু হচ্ছে NP/100, তাই কিনা? তাহলে এই যে I1, এই আয়নের পরিবর্তে তো আমরা লিখবো NP/100, লিখবো কিনা? আবার এই যে I2, এটার পরিবর্তেও তো লিখবো NP/100। এখন সেটা কত লিখবো দেখেন মনে মনে। এই আয়নের পরিবর্তে N, এই যে N মানে কি? বছর, কয় বছর? 4 বছর। P মানে মূলধন কত? 500 টাকা। ইন্টু R মানে কি? সুদের হার, ওটা বের করতে বলছে, তাহলে ওটা R রেখে দেন, নিচে 100 প্লাস। এই I2 মানে কি? 600 টাকার 5 বছরের সুদ, তাহলে এই I2 ক্ষেত্রে N এর মান 5 বছর, তাহলে N P মানে কত? 600 ইন্টু রেট অফ ইন্টারেস্ট R এর মান বের করতে হবে, এটা রেখে দেন, নিচে কত? 100 ইজ ইকুয়াল টু 500 টাকা। ক্লিয়ার? এবার তাকান, এই দুইটা শূন্য দিয়ে দুটো শূন্য ক্যান্সেল, এই দুইটা শূন্য দিয়ে দুটো শূন্য ক্যান্সেল, তাহলে উপরে থাকলো 4 5 20, তার সাথে R, তাহলে এটা হচ্ছে 20R প্লাস 5 6 30R। একবারে দেখেন, এটা হচ্ছে 4 5 20R, আর এটা হচ্ছে 5 6 30R, তাহলে 20R আর 30R যোগ করলে হবে 50R ইজ ইকুয়াল টু 500। এই শূন্য দিয়ে শূন্য কাটা। এখন এই 5 দিয়ে 50 কয়বার যায়? 5 দিয়ে 50 যাবে হচ্ছে 10 বার, তাহলে এই পাশে থাকলো R, ওই পাশে থাকলো 10, তার মানে R এর মান 10%। ক্লিয়ার কিনা বলেন? R এর মান 10%, বোঝা গেছে কি ব্যাপারটা? R এর মান 10%। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, এই প্রশ্ন কিন্তু অনেকবার আসছে, খুবই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এই যে এখানে আপনি লিখবেন I ইকুয়াল টু NPR/100, আবার লিখবেন NPR/100, তারপরে মান বসাবেন, এগুলো সময় নাই। একবারে NPR/100, একবারে মান বসায় তারপরে ক্যালকুলেশন।
বোঝা গেছে? আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন একদম সেম কোশ্চেন করেন তো, এটা করেন তো আপনারা, দেখি কত আসে। 200 টাকার 5 বছরের সুদ এবং 500 টাকার 6 বছরের সুদ একত্রে 320 টাকা হলে সুদের হার কত? মানে আপনি কোন একটা নির্দিষ্ট হারে সুদের হার বের করতে বলছে, মানে আর এর মান বের করতে বলছে। একটা নির্দিষ্ট হারে 500 টাকা 5 বছরের জন্য রাখছেন, 600 টাকা 500 টাকা 200 টাকা 5 বছরের জন্য রাখছেন, 500 টাকা 6 বছরের জন্য রাখছেন। এই দুই জায়গা থেকে একত্রে সুদ পাইছেন 320 টাকা, তাহলে সুদের হার কত? তার মানে দুই ক্ষেত্রে সুদের হার সেম, আর এর মানটা এখানেও যা ধরবেন এখানেও তাই ধরবেন, ধরে ক্যালকুলেশন করবেন, তাহলে চলে আসবে। কত আসছে বলেন তো? আচ্ছা, এই যে 320 টাকা, এই 320 টাকা কি? এই 320 টাকা হচ্ছে দুইটা সুদের যোগফল, মানে I1 প্লাস I2। এখন I মানে কি? I মানে NPR বাই 100, তাই কিনা? তাহলে I1 এর পরিবর্তে N কত? এই যে NPR, N হচ্ছে 5 বছর, ইন্টু P কত? P হচ্ছে 200 টাকা মূলধন, ইন্টু আর কত? আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এটা বের করতে হবে, তাহলে এটা রেখে দেন। আর নিচে কত? 100। I1 এর কাজ শেষ, প্লাস I2, এই I1 প্লাস I2 মানে 320। এখন I2 কত? NPR বাই 100, N কত? N 6 বছর, P কত? P হচ্ছে 500 টাকা, আর কত? আর তো আরই, ওটা বের করতে হবে, রেখে দেন। নিচে কত? 100 ইজ ইকুয়াল টু 320। এই 200 দিয়ে এই 200 ক্যান্সেল, এই 200 দিয়ে এই 200 ক্যান্সেল। দেখেন 5 দুগুণী 10 আর 5 6 30 আর, দেখেন 5 দুগুণী 10 আর 5 6 30 আর, 10 আর 30 আর যোগ করলে 40 আর, একবারে 40 আর ইজ ইকুয়াল টু 320। এই 0 দিয়ে এই 0 কাটা, এই 4 দিয়ে 32 যাবে, 4 বার 4 32, তাহলে আর ইজ ইকুয়াল টু কত? 8%। ক্লিয়ার? তাহলে আর ইজ ইকুয়াল টু 8%। খুবই সিম্পল, একেবারেই সিম্পল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই উত্তর দিচ্ছেন। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি, তাই এইগুলো সব শেষ। এবার আমরা চলে যাব হচ্ছে 61 নাম্বার প্রশ্ন। 61 খুব ইম্পর্টেন্ট টাইপ। এই 61ও খুব গুরুত্বপূর্ণ। দেখেন 61ও খুব গুরুত্বপূর্ণ। কি বলছে দেখেন, বলছে 8% সরল মুনাফায় 6000 টাকা বিনিয়োগে 5 বছরে যে মুনাফা হয়, কোন সরল হারে বিনিয়োগে 10,000 টাকায় 4 বছরে একই মুনাফা হবে? এর মানে কি আগে বুঝতে হবে। মানে 6000 টাকা যদি আপনি 8% হারে সরল মুনাফায় 5 বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে একটা মুনাফা পাবেন না? বলছে যে মুনাফা, মানে ওই মুনাফাটা, হ্যাঁ, মানে 6000 টাকা যদি 5 বছর যদি আপনি 8% হারে বিনিয়োগ করেন, তাহলে যে মুনাফা পাবেন, এই যে মুনাফা হয়, কোন সরল হারে, মানে কোন সরল হারে বিনিয়োগে 10,000 টাকায় 4 বছরে ওই একই মুনাফা হবে। এর মানে কি? এর মানে হলো সোজা কথা, 8% হারে 6000 টাকা 5 বছরের জন্য রাখলে আপনি যে মুনাফাটা পাবেন, সেই মুনাফা ধরেন I1। ঠিক আছে? এইবার বলছে যে তাহলে 10,000 টাকা 4 বছরের জন্য কোন মুনাফা, মানে কোন হারে, মানে কোন সুদের হারে রাখলে একই মুনাফা হবে। মানে কি, এই প্রথম ক্ষেত্রে যে মুনাফা হবে, দ্বিতীয় ক্ষেত্রে ঠিক সেই মুনাফা হবে। তাহলে প্রথম ক্ষেত্রে সুদের হার যদি 8% হয়, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সুদের হার কত? এই যে কোন সরল হারে, মানে সুদের হার কত হলে 10,000 টাকা যদি আপনি 4 বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে একই মুনাফা পাবেন। একই মুনাফা মানে হচ্ছে এই প্রথম ক্ষেত্রে যে মুনাফাটা পাচ্ছেন। তাহলে প্রথম ক্ষেত্রে মুনাফা আমি ধরলাম I1, হ্যাঁ, এবং এই দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা ধরলাম I2। এই দুটো সমান। আগে বুঝতে হবে, কোশ্চেন পরে বুঝতে হবে যে কোশ্চেন আসলে কি নির্ণয় করতে বলছে। আমার কথা কি বুঝছেন? এখন আমরা কি জানি? আমরা জানি I ইজ ইকুয়াল টু NPR বাই 100। এই I1 মানে প্রথম ক্ষেত্রে, তাহলে I1 এর প্রথম ক্ষেত্রে N কত? N হচ্ছে 5 বছর, তাহলে N এর মান 5। P কত? P হচ্ছে 6000, ইন্টু আর কত? আর হচ্ছে 8%, নিচে কত? 100 ইজ ইকুয়াল টু I2। I2 মানে NPR বাই 100, N কত? N হচ্ছে 4 বছর, ইন্টু P কত? P হচ্ছে 10,000, ইন্টু আর কত? ওই আর এর মানটা বের করতে হবে। আমি ধরে নিলাম ওইটা হচ্ছে আর, ওইটা রেখে দিলাম। কেন? ওইটা বের করতে হবে, কারণ বলছে কোন সরল হারে, মানে দ্বিতীয় ক্ষেত্রে সুদের হারটা কত হবে সেটা নির্ণয় করতে বলছে। আমার কথা কি বুঝছেন? নিচে কত? 100। এই 100 দিয়ে 100 কাটা। এবার তাকান, এই 1টা 2টা 3টা শূন্য দিয়ে 1টা 2টা 3টা শূন্য কাটা। ক্লিয়ার? ওকে, এইবার একটু খেয়াল করেন যে আর কোনো কিছু কাটা যায় কিনা। এই 4 দিয়ে 8 যাবে 2 বার, হ্যাঁ। আচ্ছা, এই 5 দিয়ে এই 10 যাবে 2 বার। খেয়াল করছেন? এই পাশে 2 আর এই পাশে 2 কাটা, তাহলে এই পাশে সবকিছু কেটে শুধু আছে আর এই পাশে সবকিছু কেটে শুধু আছে 6, তাহলে আর এর মান হচ্ছে 6%। আমার কথা কি বুঝতে পারছেন? আর ইজ ইকুয়াল টু 6%।
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, আচ্ছা এবার আমি, আচ্ছা এটা কি বুঝছেন, এটা কি বুঝছেন? আচ্ছা এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা এটা 61 পরে আমি চলে যাচ্ছি 62 নাম্বার প্রশ্নে। 62 62 দেখেন তো এটা পারেন কিনা দেখেন তো। বার্ষিক 3% হার সুদে 500 টাকা 6 বছরে যত সুদ হয়, মানে 500 টাকা যদি আপনি 6 বছরের জন্য রাখেন 3% হারে, তাহলে যে সুদটা পাবেন বার্ষিক 5% হার সুদে কত টাকার 4 বছরের সুদ তত হবে। মানে কি, মানে হচ্ছে 500 টাকা 6 বছরের জন্য যদি 3% হারে রাখেন তাহলে যে সুদ পাবেন, হ্যাঁ 5% হারে 4 বছরের জন্য আপনি কত টাকা ইনভেস্ট করলে, মানে দ্বিতীয় ক্ষেত্রে কত টাকা, মানে দ্বিতীয় ক্ষেত্রে মূলধনটা চাইছে, পি এর মানটা চাইছে, তাহলে একই সুদ হবে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে সুদ, দ্বিতীয় ক্ষেত্রে সুদ সেম। তার মানে I1 ইজ ইকুয়াল টু কি I2। এখন I মানে কি NPR বাই 100, তাহলে I1 মানে NPR বাই 100, তাহলে N কত, N 6 বছর, P কত, P 500 ইন্টু আর কত, আর হচ্ছে 3%, নিচে কত 100 ইজ ইকুয়াল টু I2 কত, NPR বাই 100, এক্ষেত্রে N কত 4 বছর, P কত, P বের করতে হবে, কারণ কত টাকার 4 বছরের সুদ, মানে কত টাকা ইনভেস্ট করলে মানে মূলধন চাইছে, বুঝছেন? তাহলে P বের করতে হবে, P রেখে দেন, ইন্টু আর কত, আর হচ্ছে 5%, নিচে কত 100, এই দা এটা কাটা, ব্যাস। ওকে, এবার দেখেন এই 5 দিয়ে এই 500 যাবে 100 বার, 5 দিয়ে 500 100 বার, এই 4 দিয়ে 100 যাবে 25 বার, ঠিক আছে? তাহলে এই পাশে সবকিছু কাটাকাটি হয়ে গেছে, শুধু P আছে। আর এই পাশে কি আছে, 25, 6 আর 3 গুণ করতে হবে, 25 এই যে 25 গুণ 6 গুণ 3, দেখেন 6 25 কত 150, 6 25 150, কারণ 4 25 100 আর 25 দুগুণী 50, তাহলে 4টা 25 মিলে হবে 100 আর 2টা 25 মিলে হবে 50, তাহলে 6টা 25 মিলে হবে 100 আর 50 যোগ করে 150, বুঝছেন? এই 6 25 150 এটা কিন্তু আমি একবারে করি নাই, 6 কে আমি 2 ভাগে ভাগ করছি, কারণ আমি জানি 4 25 100, তাহলে 6 25 হলে আরো 2 25 লাগবে, তাহলে 4 25 100 আর 2 25 50, তাহলে 6 25 হবে 100 আর 50 150, বুঝছেন? ভাগ করে নিতে হয়, তাহলে এটা হলো 150, তার সাথে 3 গুণ করতে হবে, তাহলে 150 গুণিতক 3 ইজ ইকুয়াল টু P। 3 15 কত 45 আর একটা শূন্য, তাহলে 45 শূন্য, তাহলে P এর মান 450 টাকা, তাহলে 450 টাকা, সি নাম্বার অপশন ইজ রাইট। আপনারা কি বুঝছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই টাইপটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমরা চলে যাব 63 নাম্বার কোশ্চেন। 63 দেখেন কি বলছে। আচ্ছা এটা করেন তো সবাই, 63টা করেন তো সবাই, দেখি কি অবস্থা। আচ্ছা 63তে কি বলছে, বার্ষিক 3% হার সুদে 1000 টাকা 6 বছরের সুদ যত হয়, মানে আপনি যদি 6 বছর যদি 1000 টাকা 3% হারে রাখেন তাহলে যে সুদটা পাবেন, বলছে বার্ষিক 5% হার সুদে 1800 টাকার কত বছরের সুদ তত হবে। তার মানে কি প্রথম ক্ষেত্রে আপনি যে সুদ পাবেন, দ্বিতীয় ক্ষেত্রে আপনি সেই সুদ পাবেন, সেম সুদ পাবেন। হ্যাঁ, তা বলছে যে দ্বিতীয় ক্ষেত্রে বলছে যে 5% হারে 1800 টাকা কত বছর রাখলে, মানে দ্বিতীয় ক্ষেত্রে বছর চাইছে, মানে এন এর মান চাইছে, কথা বুঝছেন? তাহলে প্রথম অংশে সুদের মান ধরেন I1, এই যে প্রথম অংশে সুদের মান I1, দ্বিতীয় অংশে সুদের মান I2, তাহলে I1 ইজ ইকুয়াল টু I2, যেহেতু বলে দিছে যে প্রথম অংশের সুদ আর দ্বিতীয় অংশের সুদ সমান, ক্লিয়ার? এখন I মানে কি NPR বাই 100, তাহলে প্রথম ক্ষেত্রে N কত, N হচ্ছে 6 বছর, P কত, P হচ্ছে 1000 ইন্টু আর কত, আর হচ্ছে 3%, নিচে কত 100, ঠিক আছে, ইজ ইকুয়াল টু I2 কত, NPR বাই 100, N কত, N হচ্ছে বের করতে হবে যে কত বছরের সুদ, এটা বের করতে হবে, N রেখে দেন, P কত, P হচ্ছে 1800 ইন্টু আর কত, আর মানে এই যে 5%, আর নিচে কত 100, এই 100 আর 100 কাটা, দেখেন এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য কাটা, খেয়াল করেন। এখন আর কি কাটা যায়, এই 5 দিয়ে এই 10 কে কাটা যাবে 2 বার, দেখেন এই 6 দিয়ে এই 18 কে কাটা যাবে 3 বার, এই পাশে 3 আর এই পাশে 3 কাটা, সবকিছু কাটা শেষ। এই পাশে আছে n এর মান 2 আর এই পাশে আছে শুধু, এই পাশে আছে n আর এই পাশে আছে 2, তাহলে n ইজ ইকুয়াল টু 2 বছর, n ইজ ইকুয়াল টু 2 বছর।
ঠিক আছে, খুবই সিম্পল। হ্যাঁ, এক নিয়মে সব অঙ্ক করা যাবে। হ্যাঁ, আচ্ছা 63 চলে গেল। 63 পরে আমরা সলভ করবো হচ্ছে 64, 64। দেখেন 64 নাম্বার কোয়েশ্চেন দেখেন। সবাই একটু মনোযোগ দিবেন, এই জায়গাতে আপনাকে একটু সতর্ক হতে হবে, না হলে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন অনেকে মনের অজান্তে ভুল করে চলে আসে। হ্যাঁ, আচ্ছা বলছে 8,000 টাকার প্রথম বছরের সুদের হার ছিল 10%। তার মানে আপনি 8,000 টাকা ব্যাংকে রাখছেন, প্রথম বছর সুদের হার ছিল 10%। বলছে দ্বিতীয় বছর সুদের হার বেড়ে 15% হলে 2 বছর পর মোট কত টাকা সুদ পাওয়া যাবে। এইখানে আপনি খেয়াল করেন, মনে করেন আপনি ব্যাংকে কিছু টাকা রাখছেন কোন একটা সুদ হারে, 10% সুদের হারে রাখছেন এই যে, কিন্তু পরের বছর দেখা গেল যে ব্যাংক সুদের হার বাড়ায় দিছে। তাহলে সুদের হার যদি বাড়ায় যায়, তাহলে প্রথম বছর আপনি 10% হারে সুদ পাবেন, কিন্তু পরবর্তী বছর যায় কিন্তু আপনি ওই টাকার উপর 15% হারে সুদ পাবেন। তাহলে এই যে 2 বছর আপনি টাকাটা রাখছেন, এই 2 বছরের টাকা 2 বছর কিন্তু মানে দুইটা আলাদা আলাদা ভাবে মানে হিসাব করতে হবে। মানে প্রথম বছরের জন্য আপনি মনে করেন সুদ পাবেন I1, আর দ্বিতীয় বছরের জন্য সুদ পাবেন মনে করেন I2, এই দুটা বের করতে হবে। এখন NPR বাই 100 ব্যবহার করার দরকার নেই, কারণ আপনাদেরকে আমি পড়াইছিলাম, আপনাদের কি মনে আছে? আচ্ছা, সুদের হার 10% মানে কি? মানে আপনাকে এই 8,000 টাকার উপর 1 বছরে 10% দিবে। 8,000 টাকার 10% যে যা হবে এটা হলো 1 বছরের সুদ। আমার কথা কি বুঝছেন? এই 10% মানে কি? 10% মানে হচ্ছে আপনি যে টাকাটা রাখবেন 1 বছর আপনাকে ব্যাংক 10% টাকা দিবে সেই টাকার উপর। তাহলে এই 8,000 এর 10%, এই যে প্রথম বছর মানে কি? প্রথম বছরের টাইম ডিউরেশনটা কত? 1 বছর না? ইয়েস। তার মানে আপনি 8,000 টাকার উপর 10% সুদ পাবেন 1 বছর। তাহলে 8,000 এর 10% কেমনে বের করবেন? এই যে 8,000 এর মানে গুণ 10% মানে 10/100, এই 0 কাটা, এই 0 কাটা, এটা হলো প্রথম বছরের সুদ। ব্যাস। এবার দ্বিতীয় বছর, আচ্ছা আমাকে বলেন তো, দ্বিতীয় বছর যে সময়টা, এই সময়টা কি 2 বছর? ডিউরেশন কি 2 বছর? না, দ্বিতীয় বছর টাইমের ডিউরেশন কিন্তু 1 বছর। এখানে আবার মনে করেন না যে দ্বিতীয় বছর মানে 2 বছর টাইম ডিউরেশন ধরে অঙ্ক করেন না। দ্বিতীয় বছর মানে প্রথম বছরের পরে যে 1 বছর, ওই 1 বছরের সুদ দিছে। তাহলে এই যে 15% সুদ পাইছেন, এই 15% সুদ কিন্তু আপনি 2 বছর ধরে পান নাই। দ্বিতীয় বছর মানে দ্বিতীয় বছরের যে 1 বছরের যে ডিউরেশন, ওই বছরে পাইছেন। ইয়েস। তার মানে দ্বিতীয় বছরে আপনাকে এই 8,000 টাকার উপর 15% সুদ দিবে। তাহলে 8,000 এর 15% বের করেন। তাহলে 8,000 এর মানে গুণ 15% মানে 15/100, এই 0 আর 0 কাটা, এই 0 আর 0 কাটা। দেখেন তাহলে এই 800 এখানে থাকতেছে 800 প্লাস এই 15 দিয়ে গুণ করেন। আচ্ছা এই 15 দিয়ে 8 দিয়ে গুণ করেন, এই 0 বসে যাবে না, এই 0 বসে যাবে। 8 দিয়ে 5 40 0 হাতে কত? 4, 8 কে 8 12, তাহলে 1200 টাকা। তাহলে 800 আর 1200 কত? 2,000 টাকা। তার মানে আপনি প্রথম বছর পাবেন হচ্ছে 800 টাকা, আর দ্বিতীয় বছর পাবেন 1200 টাকা। তাহলে মোট 2 বছরে পাবেন 2,000 টাকা। বুঝছেন কিনা বলেন? জি, 2,000 টাকা মুখে মুখে সলভ করা যাবে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে আমার কি এটা আসলেই করা দরকার আছে? এ তো আমি এমনিই পারবো। কিভাবে দেখেন, 8,000 টাকা আপনি ব্যাংকে রাখছেন, প্রথম বছরের সুদের হার ছিল 10%। এখন 8,000 টাকা, তার মানে প্রথম বছর আপনি 8,000 টাকার উপর 10% পাবেন। তাহলে 8,000 টাকার 10% কেমনে বের করবেন? আপনাদেরকে আমি শিখাইছিলাম 10% বের করা মানে হচ্ছে দশমিক কি করা, দশমিক এক ঘর বামে চলে আসা। তাহলে এখানে কোনো দশমিক নাই, মানে লাস্টে দশমিক আছে। তাহলে দশমিক বামে এক ঘর এদিকে চলে আসবে, মানে এইখানে এসে বসবে দশমিক। তো এখানে দশমিক বললে 800.0 মানে 800 টাকা। তাহলে প্রথম বছর 800 টাকা পাবে। এবার দ্বিতীয় বছর পাবে 15%, মানে 8,000 টাকার 15% পাবে। তাহলে 8,000 টাকার 15% কত হবে? এ তো মুখে মুখেই করা যায়। কারণ এবার তাকান, আমরা 10% সহজে বের করতে পারি। 10% বের করা মানে দশমিক এক ঘর শিফট করে নিয়ে আসা। তাহলে 15% কে আপনি 2 ভাগে ভাগ করে নেন। এদিকে তাকান, 15% কে আপনি 10% প্লাস 5% এরকম 2 ভাগে ভাগ করেন, করা যায় না? এখন 8,000 টাকা 10% মানে তো 10% 800 টাকা। তাহলে 5% কি হবে? 10% যদি 800 হয়, তাহলে 5% হবে 10% এর ভ্যালু যা তার হাফ। তাহলে 10% এর ভ্যালু 800 হলে 5% এর ভ্যালু হবে 800 অর্ধেক 400। তার মানে 15% মানে 10% হবে 800 আর 5% হবে 400। তার মানে 15% হবে 800 প্লাস 400 ইজ ইকুয়াল টু 1200। এটা মুখে মুখে করা যায়। তাহলে 800 প্লাস 1200 2,000 টাকা পাবে। এটা কি বুঝছেন কিনা বলেন? 10% ভ্যালু বের করতে পারলেই হয়ে যাচ্ছে। এটা খুবই সিম্পল। এখানে I = NPR বাই 100 বের করে ব্যবহার করার দরকার নাই। কোনো দরকার আছে কি? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝছেন? এই সুদের হার 10% মানে ব্যাংক আপনাকে 1 বছরে যে টাকা রাখবেন তার 10% সুদ দিবে।
সোজা কথা। তাহলে প্রথম বছর দিছে এটা 10%, তাহলে এটা 10% বের করছি 800। দ্বিতীয় বছর দিছে এটার 15%, তাহলে এটার 15% হচ্ছে 1200। তাহলে দুইটা মিলে 2 বছরে পাইছে 2000 টাকা। ওকে, নেক্সটে চলে যাচ্ছি আমি। নেক্সট দেখেন 64 গেল, এবার হচ্ছে 65। দেখেন খুবই সিম্পল, এবার তাকান। 65 বলছে 8,000 টাকার প্রথম বছরের সুদের হার ছিল 10%, পরবর্তী 3 বছর সুদের হার 12% হলে 4 বছরে মোট কত সুদ পাওয়া যাবে। এবার তাকান, এবার সবাই মনোযোগ দিন। তাহলে প্রথম বছর কত পাবে? প্রথম বছর এই 8,000 টাকার উপর 10% পাবে। তাহলে 8,000-এর 10% কত? 10% বের করা মানে কি বলেন তো? 10% বের করা মানে জাস্ট দশমিক এক ঘরে এখানে শিফট করে দেওয়া। তাহলে 10%, 8,000-এর 10% হচ্ছে 800 টাকা। এবার পরবর্তী 3 বছর, পরবর্তী 3 বছর, এই যে পরবর্তী 3 বছর। আচ্ছা, পরবর্তী 3 বছরের সুদ একবারে বের করবেন না, আগে 1 বছরের সুদ বের করবেন, তাকে 3 দিয়ে গুণ করবেন, তাহলে 3 বছরের সুদ হয়ে যাবে। এবার তাকান কি বলছে, পরবর্তী 3 বছর সুদের হার 12% হলে, তার মানে হচ্ছে পরবর্তী 3 বছরে প্রতি বছর আপনাকে এই 8,000 টাকার উপর 12% সুদ দিছে। তাহলে 1 বছরে কত দিবে? 8,000 টাকার 12%। তাহলে 8,000-এর 12% বের করেন, তাহলে 8,000 ইন্টু 12 ডিভাইডেড বাই 100। এদিকে তাকান, এটা কি? এটা হলো পরবর্তী যে 3 বছর, সেই 3 বছরের প্রতি বছর এত টাকা সুদ দিবে। তাহলে 3 বছরে কত দিবে? এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, ব্যাস। এই যে এইটুকু হলো 1 বছরের সুদ, তাকে 3 দিয়ে গুণ করলে একবারে 3 বছরের সুদ। এবার আমরা ক্যালকুলেশন করবো, 2টা শূন্য 2 শূন্য ক্যান্সেল। হ্যাঁ, দেখেন 8 12 96 আর একটা শূন্য, যে 96, 8 12 96 আর একটা শূন্য 960, তাকে 3 দিয়ে গুণ। 3 শূন্যতে 0, 3 6 18, 8 হাতে 1, 3 9 27 1 28। তাহলে 2880 আর এই 800। এই যে প্রথম বছর পাইছিল হচ্ছে 800 টাকা, পরবর্তী 3 বছর পাইছে 2880 টাকা। এইটা আর এটা যোগ করলে মোট 4 বছরের সুদ আসবে, ঠিক আছে? তাহলে 2880 প্লাস 800, 2800 আর 800 3680, তাহলে 3680 টাকা। তাহলে 4 বছরে মোট পাবে 3680 টাকা। বুঝছেন কিনা বলেন? তাহলে এখানে আমি আবার বলছি, প্রথমে 1 বছরের সুদ বের করবেন, তারপর যত বছর বলছে তত দিয়ে গুণ করবেন। তাহলে এখানে বলছিল পরবর্তী 3 বছরে সুদের হার 12%, মানে প্রতি বছর এই 8,000 টাকার উপর 12% সুদ দিবে 3 বছর ধরে। তাহলে 1 বছরে কত দিবে? 8,000-এর 12%, এই যে 8,000-এর 12%। তো এটা হলো 1 বছর, তাহলে 3 বছরে কত দিবে? এটাকে 3 দিয়ে গুণ, ব্যাস, ক্লিয়ার? আপনি পরীক্ষা দেন, এত সহজ ম্যাথ দেয় না, কোথায় থেকে বুঝবেন? পরীক্ষা দিলে বুঝতে পারবেন সহজ ম্যাথ দেয় কি দেয় না। পরীক্ষা অংশগ্রহণ করেন, দেখবেন সহজই আসে, পারে না মানুষ তাই। ম্যাথ কঠিন আসে 1টা বা 2টা, ওগুলো পারা লাগে না চাকরি পাওয়ার জন্য, বুঝছেন? 12,000 টাকা 6 বছরের জন্য ব্যাংকে রাখা হলো। খেয়াল করেন, আপনি 12,000 টাকা রাখছেন 6 বছরের জন্য। 6 বছরের জন্য খেয়াল করেন, বলছে প্রথম 2 বছর সুদের হার ছিল 8%, ভালো কথা। পরবর্তী সময়ের জন্য সুদের হার ছিল 10%, তাহলে 6 বছরে কত টাকা সুদ পাবে? তাহলে খেয়াল করেন, এবার কিন্তু এই 6 বছরের জন্য যে টাকা রাখছেন, এই 6 বছরটাকে 2 ভাগে ভাগ করছে, প্রথম 2 বছর একটা, আর পরবর্তী সময় বলতে তাহলে 6 বছরকে যদি 2 ভাগে ভাগ করেন, একটা হলো প্রথম 2 বছর, তাহলে পরবর্তী সময় বলতে কয় বছর? পরবর্তী সময় বলতে 4 বছর। তাহলে এই প্রথম 2 বছরের সুদ বের করবেন, পরবর্তী 4 বছরের সুদ বের করবেন, সেই দুইটা যোগ করলে মোট 6 বছরের সুদ আসবে, তাই না? ওকে, আচ্ছা, তাহলে প্রথম, এই যে প্রথম 2 বছর, প্রথম 2 বছর কি করছে? এই 12,000 টাকার উপর আপনাকে, আচ্ছা, প্রথম 2 বছর সুদের হার ছিল 8%, তার মানে আপনাকে প্রতি বছর এই 12,000 টাকার 8% সুদ দিবে। তাহলে 12,000 টাকার 8%, তাহলে 12,000 8%, মানে এর মানে গুণ 8%, মানে 8/100। এটা 1 বছর দিবে। এরকম কয় বছর দিছে? 2 বছর, তাই 2 দিয়ে গুণ। এই যে 1 বছরের সুদ, তাকে 2 দিয়ে গুণ, বুঝছেন? এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, 8 12 96 আর একটা শূন্য, তাহলে 96 একটা শূন্য, তাকে 2 দিয়ে গুণ। 0 6 2 12, 6 2 12, 9 2 18 1 19, 1920 টাকা। এটা হলো প্রথম 2 বছর পাইছে 1920 টাকা, ভালো কথা। এবার পরবর্তী 4 বছর, পরবর্তী 4 বছর সুদের হার কত? 10%, তার মানে এই 12,000 টাকার উপর আপনাকে 10% সুদ দিবে। তাহলে 12,000-এর 10%, এই যে 12,000-এর 10% কত? এই যে দশমিক এই পাশ থেকে শিফট হয়ে এক ঘরে এখানে আসবে, তার মানে 1200 টাকা। 12,000 10% কত? 10% বের করা খুবই সহজ। 10% বের করা মানে দশমিক জাস্ট লাস্ট থেকে, এখানে দশমিক নাই মানে লাস্টে আছে, লাস্ট থেকে দশমিক জাস্ট এখানে নিয়ে আসা, তার মানে 1200।
তাহলে 1200, এটা হলো 10%, 1200 এরকম কয় বছর দিবে, এরকম 4 বছর দিবে, 4 দিয়ে গুণ, 4 বারোতে 48, 4800, এই দুইটা সুদ যোগ করলে মোট সুদ পাবেন। ঠিক আছে, তাহলে অতএব 6 বছরের মোট সুদ 4800 আর হচ্ছে 1920, 0 2 9 8 17, হাতে 1, 4 1 5 1 6, 6720 টাকা, 6720 টাকা। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ, আচ্ছা, এই যে 10%, কোনো কিছুর 10% বের করার যে টেকনিক, মানে জাস্ট দশমিকটা এখান থেকে লাস্ট থেকে এক ঘর এখানে নিয়ে আসা, এটা আপনাকে একটু টাইম সেভ করে দিল না? আর যদি না বোঝেন যে ভাই এটা হয়, তাহলে আপনি বের করেন, এই যে 12,000-এর 10%, তাহলে 12,000 এর মানে গুণ 10%, মানে 10/100, এটা হলো 1 বছরে, এরকম কয় বছর দিবে, 4 বছর, তাহলে 4 দিয়ে গুণ। ঠিক আছে, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, এবার দেখেন 4 বারোতে 48, 4 বারোতে 48, আর এই যে দুইটা শূন্য, 4800। কোনো সমস্যা আছে? কোনো প্রবলেম? নেক্সট কত, 66-র পরে 67, 67 কি বলছে দেখেন। আচ্ছা, আচ্ছা 67-র পরে, আচ্ছা 67 68 আমি পরে করাবো। হ্যাঁ, 67 থাকুক, 67 68 আমি পরে করাবো। আমি এখন চলে যাব হচ্ছে 74, একবারে 74 নাম্বার কোশ্চেন। 74, 67 68 পরে করাচ্ছি। সবাই একটু মনোযোগ দিন, এই 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 অঙ্কটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে এখানে সব অঙ্কই গুরুত্বপূর্ণ, বুঝছেন, মানে সব অঙ্ক পরীক্ষায় প্রচুর আসছে। কি বলছে দেখেন, 650 টাকা যে হার সুদে 4 বছরের সুদে আসলে 806 টাকা হয়, ওই একই হার সুদে কত টাকা 5 বছরের সুদে আসলে 1040 টাকা হবে। তার মানে কি? তার মানে হচ্ছে 650 টাকা যদি আপনি ব্যাংকে 4 বছরের জন্য রাখেন, হ্যাঁ, তাহলে আপনি সুদে আসলে 806 টাকা পাবেন, যে হার সুদে, মানে 650 টাকা আপনি কোনো একটা সুদের হারে যদি 4 বছরে রাখেন, তাহলে সুদে আসলে 806 টাকা পাবেন। ভালো কথা বলছে, ওই একই হার সুদে, ওই একই হার সুদে মানে কি, এই যে 650 টাকা 4 বছরের জন্য যে হার সুদে রাখছিলেন, ওই একই হার সুদে কত টাকা 5 বছরের জন্য রাখলে সুদে আসলে 1040 টাকা পাবেন। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে আপনি কত টাকা মানে মূলধন হিসেবে রাখলে 5 বছর যদি রাখেন, তাহলে সুদে আসলে 1040 টাকা পাবেন। তার মানে কি? তার মানে এদিকে তাকান, কারণ এই যে দ্বিতীয় ক্ষেত্রে খেয়াল করেন, দ্বিতীয় ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে সুদের যে হারটা হবে, সেই সুদের হারটা কিন্তু দ্বিতীয় ক্ষেত্রেও সেম হবে। এই জন্য প্রথম অংশটা সলভ করে আমরা সুদের হার বের করব, সেই সুদের হারটা আমরা এই দ্বিতীয় অংশে বসায়ে মূলধন বের করব। কথা কি বুঝছেন? অঙ্ক পড়ে বোঝা গেছে? তাহলে প্রথম অংশ সলভ করে, যে এটা হচ্ছে প্রথম অংশ, যে প্রথম অংশ। হ্যাঁ, এখন আমাকে বলেন, প্রথম অংশে এই 650 টাকা হচ্ছে মূলধন, এটা হচ্ছে সময় সুদের হার আমরা বের করব। হ্যাঁ, আর এটা হচ্ছে সুদে আসলে 806 টাকা। আচ্ছা আমাকে বলেন তো, এই 806 টাকা হচ্ছে সুদ আসল, এই সুদ আসল থেকে আসল 650 টাকা বাদ দিলে সুদ বেরোবে না? ইয়েস, তার মানে সুদ আই ইজ ইকুয়াল টু 806 মাইনাস 650, তাহলে এখান থাকতেছে 6, এখান থাকতেছে 5, 156 টাকা, 156, তার মানে সুদের মান 156 টাকা। এইবার আমাকে বলেন, এই যে বছর এন এর মান দেওয়া আছে, মূলধন দেওয়া আছে, সুদের আর বের করতে হবে, তাহলে আমরা কি জানি, আই ইজ ইকুয়াল টু এনপি আর বাই 100। ঠিক আছে না? ঠিক আছে কিনা? এখন এই আই এর মান কত? 156, বসাই দেন। আচ্ছা সবকিছু যেহেতু এখান থেকে আর এর মান বের করবো প্রথম অংশ থেকে, তাহলে আর রেখে দেন, বাকিগুলো পার করেন। তাহলে এলে 100 গুণ হচ্ছে এই আই, হ্যাঁ, এই এনপি এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু আর। এবার মান বসান, তাহলে 100 গুণ আই এর মান হচ্ছে 156, নিচে এন এর মান হচ্ছে কয় বছর, এই যে 4 বছর, ইন্টু পি কত, পি হচ্ছে 650, ইজ ইকুয়াল টু আর। এবার তাকান, এইবার এই শূন্য দিয়ে আমি এই শূন্য কেটে দিলাম, হ্যাঁ, এই শূন্য কেটে দিলাম। এবার এটাকে 2 দিয়ে কাটেন, 2 দিয়ে কাটলে এটা যাবে হচ্ছে 2 বার, এটা যাবে 5 বার, এই 5 দিয়ে এটা যাবে 13 বার, এই 13 দিয়ে এটা কাটার চেষ্টা করেন, 13 দিয়ে 15 মধ্যে যাবে একবার, থাকলো 2, 2 এর পর 26, 13 2 26, হ্যাঁ, এই 2 দিয়ে 6 যাবে, 12 যাবে 6 বার, তাহলে এই পাশে আর, এই পাশে 6, তার মানে আর এর মান হচ্ছে 6%। এটুকু বুঝছেন কিনা বলেন? তাহলে প্রথম অংশে সুদের মান 6, সুদের হার হচ্ছে 6%, এই দ্বিতীয় অংশ সুদের হার 6% হবে। এইবার তাকান, কিন্তু দ্বিতীয় অংশে আমাকে বের করতে হবে সুদের আসলের মান কত, দ্বিতীয় অংশে যে কত টাকা 5 বছরে সুদে আসলে, কিন্তু এক্ষেত্রে কিন্তু সুদের হার কিন্তু 6%, মানে একই হার সুদে। যেহেতু এখানে সুদ আসল দেওয়া আছে, এদিকে তাকান, তার মানে এই 1040 টাকার মধ্যে সুদও আছে আসলও আছে, তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা আসল এবং সুদের অনুপাত তৈরি করে ফেলবো। ধরে নিচ্ছি আসল 100 টাকা, আসল 100 টাকা, তাহলে সুদ কত? সুদ হচ্ছে এই যে 6%, এই যে
তার মানে প্রতি বছর দেয় 6%, এরকম 5 বছর দিবে কত, তাহলে 6%কে 5 দিয়ে গুণ, সুদের হার 6% মানে প্রতি বছর 100 টাকায় 6 টাকা দিবে। এই যে আমি তো আসলে 100 টাকা ধরছি, তাই না? এই টাইপের অঙ্ক কিন্তু আগেও করাইছি, যে দ্বিতীয় অংশ যেটা, এই টাইপের অঙ্ক কিন্তু আগেও করাইছি। তাহলে প্রতি বছর দিবে 6 টাকা, তাহলে 5 বছরে দিবে কত, 5 গুণ 6 30 টাকা। বোঝা যাচ্ছে? এইটা দিয়ে এটা যাবে হচ্ছে কয়বার বলেন তো? 5 20 100, আচ্ছা এটা এমনিতেই কাটা যেত, খালি খালি এটা করলাম কেন? তাহলে উপর হচ্ছে 100, নিচে হচ্ছে 30, এই শূন্য শূন্য কাটা 10:3, 10:3, তার মানে P/I 10:3, এটুকু বুঝছেন কিনা? মানে দ্বিতীয় ক্ষেত্রে আসল এবং সুদের অনুপাতটা হচ্ছে 10:3। এবার আমাদের বের করতে বলছে কিসের মান? আসলের মান। তাহলে আসল মানে P বের করতে বলছে, তাহলে আমি কি বলছিলাম, যেটা বের করতে হবে সেই অনুপাত উপরে যাবে। তাহলে আসলের মান এখানে 10, তাহলে 10 যাবে উপরে, নিচে কি, নিচে হচ্ছে এই অনুপাতের যোগফল, তাহলে 10 আর 3 যোগ করলে কত হয় 13, ইন্টু কি, ইন্টু হচ্ছে এই সুদ আর আসল মিলে মোট পরিমাণ, এই সুদ আর আসল মিলে এই যে মোট পরিমাণ 1040, এই যে সুদে আসলে 1040, বুঝছেন? তাই 1040 দিয়ে গুণ। এই টাইপের কোশ্চেন কিন্তু দ্বিতীয় অংশ যেটা, এটা কিন্তু আগেও করাইছে, এই জন্য আমি এত কিছু বুঝাচ্ছি না। এই 13 নামটা পড়েন, 7 13 91, 8 13 104, এই যে 104 হচ্ছে 13 দিয়ে যাবে 8 বার, আর এই একটা শূন্য, তাহলে 10 আর 80 গুণ করলে 800 টাকা। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে আসলের মান ছিল 800 টাকা। বুঝছেন কিনা বলেন তো? শাহেদ সরকার, আর একবার বুঝালেও আপনি বুঝবেন না, কারণ আপনি 4 নাম্বার ক্লাস থেকে যুক্ত হয়েছেন। হ্যাঁ, আপনার প্রথম কাজ হচ্ছে এই সুদ আসলের প্রথম 3টা ক্লাস করা, তারপর আপনি এটা এমনিতেই বুঝতে পারবেন, কারণ এগুলো আলোচনা অলরেডি আমাদের ক্লাসে হয়েছে। হ্যাঁ, হয়ে যাওয়া আলোচনা এখন আলোচনা করতে গেলে তো সমস্যা। যে কোনো টপিক যখন শুরু করবেন তখন ওই টপিকের প্রথম ক্লাস থেকে শুরু করবেন, তাহলে বুঝতে পারবেন, সিকোয়েন্স বুঝতে পারবেন। হ্যাঁ, এটা কি বোঝা গেল? অঙ্কটা কি বুঝছেন? যে এই জায়গাটা কি বুঝছেন? এই দ্বিতীয় অংশ যা করলাম এটা কিন্তু গত ক্লাসের পড়ালেখা, গত ক্লাসে কিন্তু এই টাইপের কোশ্চেন আমি সলভ করাইছি। যেখানে সুদ এবং আসল এবং সুদের অনুপাত থেকে এই কোশ্চেনগুলো সলভ করাইছি। এখানে কি বুঝতে সমস্যা হচ্ছে? এটা কি বুঝছেন না বুঝেন নাই? প্রথম অংশ থেকে আমাকে কি বের করতে হবে? প্রথম অংশ থেকে আমাকে সুদের হার বের করতে হবে, আর ওই সুদের হার ইউজ করে পরবর্তী অংশ থেকে আমাকে আসল বের করতে হবে। যেহেতু পরবর্তী অংশে সুদ আসল দেওয়া আছে, তাই আমরা এখান থেকে আসল আর সুদের অনুপাত তৈরি করে ফেলছি, সেখান থেকে আসলের মান বের করছি। গত ক্লাসে কিন্তু এটা করাইছি। কেন এটা কি গত ক্লাসের পড়া না? এটা কি গত ক্লাসের পড়া না? ধরে নিচ্ছে দ্বিতীয় অঙ্ক, ধরে নিচ্ছে আসল 100 টাকা, আসল 100 টাকা, সুদের হার 6%, এর মানে কি 100 টাকায় আপনাকে দিবে 6 টাকা। তাহলে এই নিচে কি লিখছি? নিচে সুদ লিখছি না? নিচে তো সুদ লিখছি, তাহলে সুদ 6 টাকা দিবে প্রতি বছর, তো কিন্তু টাকা তো রাখছেন 5 বছর, তাহলে প্রতি বছর 6 টাকা দিলে 5 বছরের সুদ কয় টাকা হবে? 5 6 30 টাকা, তাই তো এখানে লিখছি 30 টাকা। বোঝা গেছে? এখান থেকে সুদ এবং আসলের অনুপাত তৈরি করে ফেলছি, আসল এবং সুদের অনুপাত তৈরি করে ফেলছি, যাতে আমরা এই সুদ আসল থেকে আসল বলুক আর সুদ বলুক সেটা সেপারেট করতে পারি। নেক্সট, এটা কত ছিল? 74। 74 এর পরে আমি চলে যাব হচ্ছে 79-এ। দেখেন 79-এ কি বলছে, দেখেন ওই একই টাইপের কোশ্চেন। শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরের সুদে মূল্যে দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরের সুদে মূল্যে 2050 টাকা হবে। দেখছেন একই কোশ্চেন, কিন্তু বলছে শতকরা বার্ষিক যে হারে কোন মূলধন মানে কি যে কোনো মূলধন আপনি যাই রাখেন না কেন 6 বছরের সুদে মূল্যে মানে সুদে আসলে দ্বিগুণ হয়ে যাবে। বলছে সেই হারে, মানে এই প্রথম অংশে সুদের হার যা থাকবে এই পরবর্তী অংশেও সুদের হার তাই থাকবে, সেই হারে কত টাকা 4 বছরে সুদে মূল্যে 2050 টাকা হবে। মানে প্রথম ক্ষেত্রে সুদের হার যা হবে সেই সুদের হারে কত টাকা, মানে কত টাকা ইনভেস্ট করলে, মানে আসল কত টাকা হলে সেই আসল 4 বছরে সুদে আসলে 2050 টাকা হয়ে যাবে। এর মানে কি প্রথম অংশ থেকে আপনি সুদের হার বের করবেন, সেই সুদের হারটা দ্বিতীয় অংশে বসাই দিয়ে অঙ্ক সলভ করবেন। খুবই সিম্পল। তাই যে প্রথম অংশ যেহেতু বলছে সুদে মূল্যে দ্বিগুণ হবে, তার মানে আসল 1 টাকা হলে সুদ 1 টাকা, এগুলো বুঝাইছি। কিন্তু আসলে 1 টাকা হলে সুদ 1 টাকা, এখান থেকে আমাকে সুদের হার বের করতে হবে। আমরা জানি কি I = NPR/100। ঠিক আছে, এবার মান বসাই দেন। সুদের মান হচ্ছে 1 টাকা, এন এর মান কয় বছর? এই যে 6 বছর, ইন্টু পি এর মান কত? পি এর মান 1, ইন্টু রেট অফ ইন্টারেস্ট বের করবো, রেখে দেন নিচে 100, কাটাকাটি যায়, ইয়েস। 3 × 2 = 6,
50 দ্বিগুণ 100, 2 দিয়ে কাটছি। যেহেতু আর এর মান বের করবেন, আর রেখে দেন, বাকিগুলো পার করে দেন। 50 এই পাশে নিচে আছে, এটা এসে একের সাথে গুণ হবে। 3 এই পাশে উপরে আছে, এটা নিচে এসে ভাগ হবে। তার মানে এটা হচ্ছে 50 ডিভাইডেড বাই 3। তাহলে আর এর মান বের করছি 50/3। এই আর এর মানটা এখন দ্বিতীয় ক্ষেত্রে বসাবো। দ্বিতীয় ক্ষেত্রে সুদের হার ওই আর এর মান কত, 50/3। ঠিক আছে, এবার কি বলছে, কত টাকা, মানে দ্বিতীয় ক্ষেত্রে মূলধন কত হলে 4 বছরের সুদে আসলে এত হবে। যেহেতু এখানে সুদ আসল দেওয়া আছে, এই সুদ আসল থেকে আসলটা সেপারেট করতে হলে আমাকে সুদ আর আসলের অনুপাত তৈরি করে ফেলতে হবে। তাহলে আসল ডিভাইডেড বাই সুদ। আসল কত ধরলাম, ধরে নিচ্ছি আসল 100 টাকা, তাহলে সুদ কত হবে, এই দেখেন এইদিকে তাকান, সুদের হার 50/3%, মানে প্রতি বছর আপনাকে 50/3 টাকা দিবে। তাহলে 4 বছরে কত দিবে, এক বছর যদি 50/3 দেয়, তাহলে 4 বছরে কত দিবে, 50/3 গুণ 4। তাহলে এখানে লিখবো 50 ডিভাইডেড বাই 4 গুণ হচ্ছে 3, সরি 50/3 গুণ 4, 50/3 গুণ হচ্ছে 4। এবার তাকান, অনুপাত তৈরি করেন। তাহলে উপরে 100, নিচে এই 4 50 200, নিচে হচ্ছে 3। একবার দেখেন এদিকে তাকান, তাহলে উপরে আছে কত, 100। এই ভগ্নাংশটা উল্টাই দিতে হবে না, এই ভগ্নাংশটা কত বলেন তো, এই 4 কিন্তু 50 এর সাথে গুণ, তাহলে 50 আর 4 গুণ করলে 4 50 200, নিচে আছে 3, এই 3 চলে যাবে উপরে, আর নিচে হচ্ছে 4 50 200। এই দুটা শূন্য, এই দুটা শূন্য কাটা, তাহলে উপরে 3 নিচে 2, তার মানে 3:2। তার মানে 3:2, তার মানে P/I = 3:2। তার মানে P এর মান 3 একক, I এর মান 2 একক। এইবার দেখেন বের করতে বলছে কিসের মান, কত টাকা, মানে আসল। তার মানে P বের করতে বলছে, তাহলে P = কি হবে, যেটা বের করবেন সেই অনুপাত উপরে যাবে। তাহলে P বের করবেন, তাহলে P এর অনুপাত মানে 3 যাবে উপরে, নিচে অনুপাতের যোগফল। এই অনুপাতের যোগফল কত, 3 আর 2 যোগ করলে কত হয়, 5। ইন্টু কি, ইন্টু হচ্ছে সুদ এবং আসল, এই দুইজন মিলে মোট পরিমাণ, এই দুইজন মিলে মোট পরিমাণ হচ্ছে 2050 সুদে মূলে। হ্যাঁ, তাহলে 2050। এবার 5 দিয়ে কাটেন, 4 5 20, 5 অক্ষে 5, একটা শূন্য, ব্যাস 41 2। আচ্ছা দেখেন, শূন্য 3 অক্ষে 3, 3 4 12, তাহলে 1230 টাকা। তার মানে 1230 টাকা। খুব কঠিন, খুব কঠিন বলেন। ভাই দ্বিতীয় অংশটা বিউটি নাজনীন আপু, এই দ্বিতীয় অংশটা গত ক্লাসের পড়া। হ্যাঁ, এই দ্বিতীয় অংশে যে অনুপাতটা না, গত ক্লাসের পড়া। গত ক্লাসের পড়া যদি ঠিকমতো বুঝে থাকেন, তাহলে এখানে প্রশ্ন করার কথা না। কারণ আপনাদেরকে আমি এই টাইপের কোশ্চেন, দ্বিতীয় অংশ যে টাইপ, এই টাইপের কোশ্চেন কিন্তু গত ক্লাসেই পড়াইছি। যে সুদ আসল এরকম দেওয়া থাকলে আমরা কি করতেছিলাম, আসল এবং সুদের অনুপাত তৈরি করতেছিলাম। আর আসল মানে কি, আসল মানে 100 টাকা ধরে নিছি, তাহলে আসল 100 টাকা, তাহলে সুদ কত, সুদ মানে এই যে সুদের হার হচ্ছে 50/3, মানে প্রতি বছর 50/3 টাকা দিবে। এরকম কয় বছর, 4 বছর। তাহলে এক বছরে 50/3 দিলে 4 বছরে কত দিবে, 50/3 গুণ 4, এই জন্য লিখছি 50/3 গুণ 4। হ্যাঁ, নেক্সট, এটা কত ছিল, 79। আচ্ছা 79 পরে আমি চলে যাবো 80 নাম্বার প্রশ্ন, কোশ্চেন নাম্বার 80। দেখেন বলছে কোন টাকা 5 বছরে 6% হার সুদে, সুদে আসলে 1300 টাকা হয়। কোন টাকা, কোন টাকা মানে কি, কোন টাকা মানে কি, কোন একটা টাকা, সেই টাকা কত আপনি জানেন না, কোন একটা অ্যামাউন্ট মানে কোন একটা আসল আপনি ব্যাংকে রাখছেন, 6% হারে 5 বছর রাখছেন, এর ফলে সুদে আসলে আপনি এই 5 বছরে 1300 টাকা পাচ্ছেন। তার মানে এই 1300 টাকা কিন্তু সুদ আসল, বুঝেন। তাহলে সুদ আসল যখনই থাকবে, তখন আপনার টার্গেট হচ্ছে সুদ আর আসলের অনুপাত তৈরি করবেন। তারপরে ওইখান থেকে আপনি আসল লাগলে আসল সেপারেট করবেন, সুদ লাগলে সুদ সেপারেট করবেন। এবার হচ্ছে কত বছরে ওই টাকা, এই ওই টাকা বলতে কোন টাকা বোঝাচ্ছে, ওই যে প্রথম অংশে যে টাকাটা আপনি ব্যাংকে রাখছিলেন, মানে প্রথম অংশের যে আসল, কত বছরে ওই টাকা সুদে আসলে 1390 টাকা হবে। কত বছরে ওই টাকা সুদে আসলে 1390 টাকা হবে। তার মানে আপনি প্রথম অংশে 5 বছর 6% হারে একটা টাকা রাখছেন, কোন একটা আসল ব্যাংকে রাখছেন, সেই আসল থেকে আপনি সুদে আসলে 1300 টাকা পাইছেন। এবার বলছে যে কত বছরে, মানে দ্বিতীয় ক্ষেত্রে বছর কত হলে, মানে এনের মান কত হলে ওই টাকা, মানে ওই যে প্রথম অংশে যে আসলটা রাখছিলেন সেই টাকাটা সুদে আসলে 1390 টাকা হয়ে যাবে। তাহলে প্রথম অংশে আমরা কি করব, প্রথম অংশে খেয়াল করেন, প্রথম অংশে আমি এই যে প্রথম অংশে যেহেতু সুদ আসল দেওয়া আছে, এই সুদ আসল থেকে আমাকে প্রথমে আসল বের করতে হবে। তাহলে সুদ আসল থেকে আসল বের করতে গেলে কাজ কি, আসল আর সুদের অনুপাত তৈরি করবেন। তাহলে আসল হচ্ছে P, সুদ হচ্ছে I, তাহলে P আর I এর অনুপাত করব। P সবসময় 100 টাকা ধরবেন, আসল 100 ধরলাম, আসল 100, তাহলে সুদ কত হবে, 6% হার, তারপরে প্রতি বছর 6 টাকা দিবে, এরকম 5 বছর, তাহলে এক বছর 6 টাকা দিলে 5 বছরে দিবে 5 6 30 টাকা, তাই এখানে I এর মান 30, এই শূন্য শূন্য কাটা 10:3, তার মানে তাহলে P/I = 10:3, বুঝছেন। এইবার এখান থেকে আমরা আসল P এর মান বের করবো, কেন,
কারণ এই প্রথম অংশ যে আসল, দ্বিতীয় অংশ সেই সেম আসল, এই জন্য প্রথম অংশ থেকে আসল বের করতে হবে। তাই আসল পি এর মান কত হবে, এই যে, তাহলে পি ইজ ইকুয়াল টু, যে মানটা বের করবেন সেই অনুপাত উপরে যাবে, তাহলে পি এর মান বের করবেন, তাহলে পি এর অনুপাত মানে 10 যাবে উপরে, নিচে অনুপাতের যোগফল, এই 10 আর 3 যোগ করলে হয় 13, ইন্টু কি এই পি এবং আই এই দুইটা মিলে মোট পরিমাণ মানে সুদ আসল, এই যে 1300 টাকা। বোঝা গেছে? এটা কি 1300 টাকা না? ইয়েস। তাহলে সুদ আর আসল মিলে মোট টাকা 1300। এই 13 দিয়ে 13 যাবে একবার, আর এই যে দুইটা শূন্য, 100 আর 10 গুণ করলে 1000, তার মানে আসলের মানে 1000 টাকা। এটা বুঝছেন কিনা বলেন? তাহলে প্রথম অংশ থেকে যে আসল বের করলাম, দ্বিতীয় অংশে ওই আসলটাই আমরা ইউজ করব। বুঝা গেছে? তাহলে দ্বিতীয় অংশে আসল কিন্তু 1000, কিন্তু দ্বিতীয় অংশ বলছে এন এর মান কত। এখন বলেন দ্বিতীয় অংশে সুদের হার কত? সুদের হার এই 6%, কারণ কিছু তো বলা নাই, মানে ওই একটা জিনিসে একই হারে পরবর্তী অংশের কথা বলছে। এই যে 1390 টাকা, এটা কি বলেন? এই 1390, তাহলে 1390 টাকা এটা হচ্ছে সুদ আসল, আর দ্বিতীয় ক্ষেত্রে এন বের করতে হবে। এখন দ্বিতীয় ক্ষেত্রে এই 1390 টাকা হচ্ছে সুদ আসল, আর আসলের মান যদি 1000 পেয়ে গেছি, তাহলে সুদ আসল 1000 থেকে আসল, সরি, সুদ আসল 1390 থেকে আসল 1000 বাদ দিলে কি হবে? 390 টাকা হচ্ছে সুদ। তার মানে এখানে সুদ আই ইজ ইকুয়াল টু 1390 মাইনাস 1000, তার মানে 390 টাকা। এবার আই এর মান পেয়ে গেছি, পি এর মান পেয়ে গেছি, সুদের হার জানি, এবার এন এর মান বের করবো। তাহলে কোন সূত্র? আই ইজ ইকুয়াল টু এনপিআর বাই 100। আই ইজ ইকুয়াল টু এনপিআর বাই 100 কখন ব্যবহার করা যায়? যখন সব দেওয়া থাকে। তাহলে আই এর মান কত? আই এর মান 390, তাহলে এখানে বসান 390 ইজ ইকুয়াল টু এন। এন কত? এন বের করতে হবে, রেখে দেন। পি এর মান কত? 1000। রেট অফ ইন্টারেস্ট কত? 6%, নিচে কত? 100। এই দুইটা শূন্য দিয়ে এই দুটো শূন্য ক্যান্সেল, এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, এদিকে তাকান। এবার যেহেতু এন এর মান বের করেন, এন রেখে দেন। এই 6 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে। এই পাশে 39 ছিল, থাকবে, এই যে, আর এই 6 এই পাশে গুণ ছিল, এই পাশে ভাগ হবে, আর এই পাশে এন ছিল, থেকে গেল। এবার 3 দিয়ে কাটা যায়, 3 দুগুণী 6, 3 13 39, তাহলে 13/2, 13/2, 6 দুগুণী 12, আর একের জন্য হাফ, তার মানে এন ইকুয়াল টু 6.5 বছর, 6.5 ইয়ার্স, 6.5 ইয়ার্স। ক্লিয়ার ব্যাপারটা? আমি আবার বলছি, যদি কখনো সুদ আসল থেকে আসলের মানটা সেপারেট করতে হয়, সেক্ষেত্রে আসল আর সুদের অনুপাত তৈরি করে বের করবেন, তাহলে সহজ হবে। আমি আবারও বলছি, সব অঙ্ক বড় আসে না। দেখেন এদিকে তাকান, সব অঙ্ক 20টা অঙ্কের মধ্যে সর্বোচ্চ হাতে গোনা 3-4টা কোশ্চেন একটু বড় থাকবে, ক্যালকুলেশন হয়তো ওই অঙ্কটা হয়তো 1 মিনিট বা 1.5 মিনিট লাগবে। এতে কি আপনার সব জায়গায় মানে একেবারে সময় নষ্ট হয়ে যাবে? না। একটা অঙ্ক যদি 1.5 মিনিট লাগে সমস্যা নাই, কারণ এই 1.5 মিনিট লাগবে, 1 মিনিট লাগবে, এরকম অঙ্ক তো সব না। 20টা অঙ্কের মধ্যে 3-4টা অঙ্ক, তার জন্য প্যানিক হবেন কেন? এরকম 2-1টা অঙ্ক থাকবে যেখানে আপনার একটু টাইম বেশি লাগবে। বেশিরভাগ অঙ্কই দেখবেন যে অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে প্রিলিমিনারিতে। আর লিখিত পরীক্ষা আসলে তো সমস্যা নাই, লিখিত পরীক্ষায় তো আপনাকে পর্যাপ্ত সময় দেওয়াই থাকে। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এবার দেখেন 80 পরে আমরা চলে যাব। 80 পরে আমরা সলভ করব হচ্ছে 84 নম্বর প্রশ্ন। 84। আচ্ছা, 84 নম্বর কোশ্চেনে কি বলছে দেখেন। 84 নম্বরের প্রশ্ন বলছে, ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট ফর 6 ইয়ার্স বি ইকুয়াল টু 30% অফ দ্য প্রিন্সিপাল। এর মানে কি? মানে যদি 6 বছরে সরল সুদের মান হয়, প্রিন্সিপাল মানে মূলধন, প্রিন্সিপালের 30% মানে মূলধনের 30%, মানে 6 বছরে কোনো একটা সরল সুদের মান যদি মূলধনের 30% হয়, ইট উইল বি ইকুয়াল টু দ্য প্রিন্সিপাল আফটার। এর মানে কি? এর মানে হচ্ছে এই জিনিসটা, মানে ইট উইল বি মানে কি? ইট মানে ওই যে মূলধনটা প্রথমে রাখছেন, ইট উইল বি ইকুয়াল টু দ্য প্রিন্সিপাল। এর মানে কি? মানে এই জিনিসটা, মানে এই মূলধনটা প্রিন্সিপালের সমান হয়ে যাবে, ইকুয়াল টু দ্য প্রিন্সিপাল মানে মূলধনের সমান হয়ে যাবে আফটার মানে কত বছর পরে। মানে বিষয়টা এরকম, বাংলায় যদি বলি যে কোনো একটা মূলধন 6 বছরে, হ্যাঁ, কোনো একটা মূলধনের সরল সুদ 6 বছরে মূলধনের 30% হয়, তাহলে ওই মূলধনটা কত বছরে, মানে ওই সুদটা, সরল সুদটা কত বছরে মূলধনের সমান হবে। মানে কোনো একটা সরল সুদ 6 বছরে মূলধনের 30% হলে ওই সরল সুদটা কত বছরে মূলধনের সমান হবে। তাহলে প্রথম অংশে কি বলছে বলেন তো? প্রথম অংশে বলছে যে 6 বছরে সরল সুদের মান হবে 30%, কার? প্রিন্সিপালের। তার মানে প্রথম অংশে প্রিন্সিপাল 100 টাকা ধরবো, হ্যাঁ, আর সুদ ধরবো 30 টাকা। কেন? কারণ বলে দিছে যে ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট ফর 6 ইয়ার্স বি ইকুয়াল টু 30% অফ দ্য প্রিন্সিপাল, মানে সিম্পল ইন্টারেস্ট মানে সুদের
সরল সুদের মানটা যদি, সরল সুদের হার না, সরল সুদের মান, এই যে সিম্পল ইন্টারেস্ট ফর 6 ইয়ার্স, মানে 6 বছরের সিম্পল ইন্টারেস্ট, সরল সুদের মান 6 বছরের সরল সুদের মান যদি মূলধনের 30% হয়, তার মানে মূলধন যদি 100 টাকা হয়, তাহলে 6 বছরের সুদ হবে 30 টাকা। আচ্ছা আচ্ছা, এই জায়গা থেকে এন এর মান 6, এই যে এন এর মান 6, এই জায়গা থেকে আমি কি বের করতে পারবো? পি আছে, আই আছে, এন আছে, আমরা এখান থেকে আর এর মান বের করতে পারবো না? ইয়েস। তাহলে ওই যে এখানে যে আর এর মান হবে, ওই আর এর মানটা কিন্তু এখানেও সেম হবে, সেম হবে। আমার কথা কি বুঝছেন? তাই প্রথম অংশ থেকে আর এর মান বের করবো, সেই আর এর মানটা দ্বিতীয় অংশে বসায় সলভ করবো, ব্যাস। তাহলে এখানে আই ইকুয়াল টু এনপি আর বাই 100 ইউজ করেন, আই ইকুয়াল টু এনপি আর বাই 100, মান বসা দেন। আই এর মান কত? আই এর মান 30, এখানে বসান 30 ইজ ইকুয়াল টু এন এর মান কত? 6 বছর, পি এর মান কত? 100 ইন্টু রেট অফ ইন্টারেস্ট বের করবেন, রেখে দেন নিচে 100, 100 কাটা, এই 30 দিয়ে যাবে 5 বার, তাহলে এই পাশে 5, ওই পাশে 8, তার মানে আর ইকুয়াল টু 5%। এইটুকু বুঝছেন কিনা বলেন? তাহলে প্রথম অংশ থেকে আমরা বের করলাম আর ইজ ইকুয়াল টু 5%, আর ইজ ইকুয়াল টু 5%। এবার দ্বিতীয় অংশে ওই আর এর মান 5% ইউজ করতে হবে, এবং বলছে দ্বিতীয় অংশে ইট উইল বি ইকুয়াল টু দ্য প্রিন্সিপাল। ইট উইল বি, এই ইট দ্বারা বোঝাচ্ছে এই যে সিম্পল ইন্টারেস্টকে, মানে দ্বিতীয় অংশের সুদের মানটা প্রিন্সিপালের সমান হবে, প্রিন্সিপালের সমান হবে। মানে প্রিন্সিপাল যদি 100 টাকা হয়, তাহলে সুদের মানটাও 100 টাকা হবে। তাহলে এই ঘটনাটা কয় বছরে ঘটবে? মানে দ্বিতীয় ক্ষেত্রে এন এর মান চাইছে, ইট উইল বি ইকুয়াল টু দ্য প্রিন্সিপাল আফটার, মানে কত বছর পরে, বুঝছেন? তাহলে এখান থেকে আবার আই ইকুয়াল টু এনপি আর বাই 100 ইউজ করবেন, এবার এন এর মান বের করবেন। তাহলে আই ইজ ইকুয়াল টু এনপি আর বাই 100। তাহলে আই এর মান কত বসান? 100, এন এর মান বের করবেন, পি এর মান 100 ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত? 5%, নিচে কত? 100, এই 100 কাটা, এইটা দিয়ে এটা যাবে 20 বার, 20 বার, হ্যাঁ 5 দিয়ে 120 বার, তাহলে এই পাশে 20, ওই পাশে এন, তাহলে এন ইজ ইকুয়াল টু 20 ইয়ার্স। তাহলে এই ঘটনাটা 20 বছরে ঘটবে। আমার কথা কি বোঝা গেছে? এই ঘটনাটা 20 বছরে ঘটবে। পিডিএফ তো দিলাম ভাই, প্রথম ক্লাসের ক্যাপশনে দেখেন তো পিডিএফ আছে না নাই? এটা কত নম্বর ক্লাস? এটা হচ্ছে 58, 55 নম্বর ক্লাসের ক্যাপশন চেক করেন, দেখবেন পিডিএফ পেয়ে যাবেন। এগুলো ম্যাথের অ্যান্সার পিডিএফ দেওয়া আছে তো। আগে যে অঙ্কগুলো করছি সেগুলো সব এক সূত্র দিয়ে হয়ে যাচ্ছিল, আর এখানে দুইটা কেস। প্রথম অংশে একটা জিনিস মিসিং থাকে, সেই জিনিসটা বের করে দ্বিতীয় অংশে ব্যবহার করতে হয়। খেয়াল করে দেখেন, এই প্রত্যেকটা অঙ্ক কিন্তু এরকমই করলাম এখন, তাই না? আচ্ছা, এটা কত নাম্বার ছিল? এটা ছিল 84। 84 পরে আমি সলভ করব হচ্ছে 81 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 81। নাম্বার কোশ্চেনে কি বলছে দেখেন, বলছে এ লেন্ডস, এ হচ্ছে একজন ব্যক্তি, সে লেন্ড মানে ধার দেওয়া, এ লেন্ডস 2500 টু বি, মানে এ হচ্ছে বি কে 2500 টাকা ধার দিল, এন্ড এ সার্টেন সাম টু সি, এবং সি কে একটা নির্দিষ্ট সাম মানে অ্যামাউন্ট মানে মূলধন, বুঝছেন? এখানে মূলধন বোঝাচ্ছে। তার মানে এ একজন ব্যক্তি যে বি কে 2500 টাকা ধার দিছে, এবং সি কে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ধার দিছে, এট দ্য সেম টাইম, মানে একই সময়ে, এট 7% পার অ্যানাম। এই যে পি এ মানে পার অ্যানাম মানে বাৎসরিক, হ্যাঁ, পার অ্যানাম মানে 7% পার অ্যানাম মানে প্রতি বছর 7, যে বাৎসরিক শতকরা সুদের হার 7 টাকা বলি না, এই পার অ্যানাম বলতে বাৎসরিক শতকরা সুদের হার, এটাই বোঝায়, ঠিক আছে? পার অ্যানাম মানে প্রতি বছর আর কি, হ্যাঁ। আচ্ছা, এবার সিম্পল ইন্টারেস্ট, ইফ আফটার 4 ইয়ার্স এ টুগেদার রিসিভস 1120 অ্যাজ ইন্টারেস্ট ফ্রম বি অ্যান্ড সি, দেন দ্য সাম লেন্ড টু সি ইজ। এর মানে কি? এর মানে সহজ বাংলায় যদি বলি, এ হচ্ছে বি কে 2500 টাকা ধার দিছে, এবং সি কে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ধার দিছে, ওইটা বলা নাই, ওইটাই বের করতে বলছে, হ্যাঁ। এট দ্য সেম টাইম মানে একই সময়ে, এবং 7% ইন্টারেস্ট, মানে একই, মানে এ কেও 7% ইন্টারেস্টে দিছে, বি সি কেও 7% ইন্টারেস্টে দিছে। এই যে সিম্পল ইন্টারেস্ট বলে দিছে, সরল সুদ। ইফ আফটার 4 ইয়ার্স, যদি 4 বছর পর এ অল টুগেদার মানে একত্রে, এ অল টুগেদার রিসিভস, এই এটা কিন্তু বড় হাতের হবে, বুঝছেন? এই এটা বড় হাতের হবে, কারণ এই এ দ্বারা কিন্তু আসলে বোঝাচ্ছে এই এ কে, এখানে একটু ভুল আছে। এ অল টুগেদার রিসিভস 1120 অ্যাজ ইন্টারেস্ট ফ্রম বি অ্যান্ড সি, মানে এ যদি বি এবং সি থেকে একত্রে 1120 টাকা ইন্টারেস্ট পায়, মানে সুদ পায়, তাহলে সে সি কে কত টাকা ধার দিছিল? আচ্ছা, তাহলে আপনি বলেন, এই 1120 টাকার মধ্যে আমি কি বলতে পারি না দুইটা সুদ আছে? এই এ কে যে ধার দিছে, এই এ কে যে টাকা ধার দিছে সেই টাকার একটা সুদ আছে, আবার সি কে যে টাকা ধার দিছে তার একটা সুদ আছে। তার মানে 1120 টাকা হচ্ছে I1 প্লাস I2, এটুকু বুঝতে হবে কি?
ঠিক আছে। এখন আই মানে কি? আই মানে তো ভাইয়া এনপিআর বাই 100, এনপিআর বাই 100। তাহলে আয়ন কি হবে? এনপিআর বাই 100। তাহলে আয়নের ক্ষেত্রে আয়ন মানে এর এ থেকে যে সুদ পাইছে, তাহলে আয়নের ক্ষেত্রে এন কত? এন কিন্তু 4 বছর, দুইজনের ক্ষেত্রে 4 বছর, মানে এ কেও 4 বছরের জন্য দিছে, সি কেও 4 বছরের জন্য দিছে। কিভাবে বুঝলাম? ওই যে বলছে ইফ আফটার 4 ইয়ার্স, মানে 4 বছর পর যদি এ দুইজনের কাছ থেকে এত টাকা সুদ পায়, তার মানে টাকাটা আসলে 4 বছরই ছিল দুইজনের কাছে, বুঝছেন? তাহলে এন, এন মানে 4 বছর। পি, পি কত? আয়নের ক্ষেত্রে পি হচ্ছে যে 2500 টাকা, পি। আর কত? আর হচ্ছে 7%, নিচে কত? 100। ব্যাস, এটা শেষ। আই টু মানে এই যে সি কে যে টাকাটা দিছে, সি কে কয় বছরের জন্য দিছে? এনপিআর বাই 100, এন কত? 4 বছর। পি কত? এই সি কে কত টাকা দিছে ওইটাই বের করতে হবে, তাহলে ওইটাকে আমি পি ধরে রাখলাম, যেহেতু ওটা বের করতে হবে। ইনটু রে আর কত? আর কিন্তু 7%, দুইজনকে 7% হারে দিছে, নিচে কত? 100 ইজ ইকুয়াল টু 1120। এবার তাকান, কাটাকাটি করি। এই দুইটা শূন্য দিয়ে দুইটা শূন্য ক্যান্সেল, এইটা দিয়ে এটা যাবে 25 বার, আর কাটাকাটি যায় না। এবার তাকান, 4 25 100, 4 25 100, তাকে 7 দিয়ে গুণ করলে 700 প্লাস 7p বাই 25, 7p বাই 25 ইজ ইকুয়াল টু 1120। এবার যেহেতু আমরা পি এর মান বের করবো, তাহলে পি বাদে সব আস্তে আস্তে ওই পাশে নিয়ে যাবো। তাহলে এই 700 আগে ওই পাশে বিয়োগ করেন, তাহলে 700 ওই পাশে নিয়ে গেলে এই পাশে থাকবে 7p বাই 25 ইজ ইকুয়াল টু এই 1120 থেকে 700 বিয়োগ হবে। তাহলে দেখেন, তাহলে এই পাশে থাকতেছে 7p বাই 25, আর ওই পাশে 1120 থেকে 700 বিয়োগ করেন, তাহলে থাকতেছে 420। এই 7 দিয়ে 42 কে 6 বার যায়, দেখেন 7 দিয়ে 42 এর মধ্যে যাবে 6 বার, আর এই একটা শূন্য, তাহলে এই পাশে থাকলো পি, এই 25 ওই পাশে যায় 60 এর সাথে গুণ হবে, তাহলে 60 গুণ হচ্ছে 25। দেখেন 6 25 150, হ্যাঁ, আর এই একটা শূন্য, তার মানে 1500 টাকা। তার মানে সে সি কে 1500 টাকা ধার দিছিল। বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বোঝা গেছে? এটা কি বুঝছেন সবাই? প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করেন তো, বুঝছেন কিনা। ওকে, এটা কত নাম্বার ছিল? এটা ছিল 81 নাম্বার কোশ্চেন ছিল। এখন আমি চলে যাব 86, 86 এ যাবো। দেখেন, দেখেন কি বলছে এখানে। এখানে বলছে এ পারসন ডিপোজিটেড 400 ফর 2 ইয়ার্স, মানে একজন লোক হচ্ছে ডিপোজিট করা মানে হচ্ছে জমা রাখা। হ্যাঁ, জমা রাখা, ব্যাংকে আমরা ডিপোজিট করি না, মানে টাকা রাখি না। হ্যাঁ, ডিপোজিটেড 400 ফর 2 ইয়ার্স, মানে একজন লোক হচ্ছে 400 টাকা 2 বছরের জন্য জমা রাখলেন। হ্যাঁ, 550 ফর 4 ইয়ার্স, 550 টাকা 4 বছরের জন্য জমা রাখলেন, এন্ড 1200 টাকা ফর 6 ইয়ার্স, এবং 1200 টাকা 6 বছরের জন্য জমা রাখলেন। হি রিসিভড, সে রিসিভ করলেন, মানে সে পেলেন দ্য টোটাল সিম্পল ইন্টারেস্ট অফ 1020 টাকা। তার মানে এই যে তিন ধরনের টাকা সে রাখছে, 2 বছরের জন্য 400 টাকা, 550 টাকা রাখছে 4 বছরের জন্য, এবং 6 বছরের জন্য 1200 টাকা রাখছে। এই যে টাকা, এই তিনটা অ্যামাউন্ট থেকে তো 3 রকম সুদ পাইছে না, সেই 3 রকম সুদের টোটাল যোগফল 1020 টাকা। বলছে দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম, মানে কি? মানে সুদের বাৎসরিক হার কত? সুদের বাৎসরিক হার কত? তার মানে এখানে ধরেই নিতে হবে যে এই যে 400 টাকা 2 বছরের জন্য যে রাখছে, এটা যে সুদের হারে রাখছে, 550 টাকা 4 বছরের জন্য ওই একই সুদের হারে রাখছে, আবার 1200 টাকা 6 বছরের জন্য ওই একই সুদের হারে রাখছে। মানে 3 ক্ষেত্রেই সুদের হার সেম, এবং ওই সুদের হারটাই বের করতে বলছে। যেহেতু লাস্টে সুদের হার বের করতে বলছে, তাহলে নিশ্চয়ই ধরেই নিতে হবে যে ওই 3 ক্ষেত্রে সুদের হারটা সেম। বুঝতে পারছেন? তাহলে এখানে এই 1000 টাকা কয়টা সোর্স থেকে আসছে? 3টা সোর্স থেকে। তাই লিখবো I1 প্লাস I2 প্লাস I3 ইজ ইকুয়াল টু 1020। এখন আই মানে কি? এদিকে তাকান, আই মানে হচ্ছে এনপিআর বাই 100, তাই না? তাহলে I1 এর ক্ষেত্রে এন কত? এন তো ভাই এই যে 2 বছর। পি হচ্ছে মূলধন, মূলধন হচ্ছে 400 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত? ওটা বের করতে হবে, তাহলে আর রেখে দেন, নিচে 100, শেষ। আয়নের কাজ শেষ। এবার I2 মানে এনপিআর বাই 100। I2 এর ক্ষেত্রে এন কত? এন হচ্ছে 4 বছর, ইন্টু পি কত? পি হচ্ছে মূলধন 550 টাকা, ইন্টু রেট অফ ইন্টারেস্ট আর এর মান কত? এটা বের করতে হবে, রেখে দেন, নিচে 100 প্লাস। এবার I3 এর কাছে I3 এর ক্ষেত্রে এন কত? এন হচ্ছে 6 বছর, ইন্টু পি কত? পি হচ্ছে যে 1200 টাকা, ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত? এটা বের করতে হবে, রেখে দেন, নিচে কত? 100 ইজ ইকুয়াল টু এই যে 1020। ঠিক আছে, 1020। এবার দেখেন এই দুটো শুনতে ক্যান্সেল, এই দুটো দিয়ে
কাটা যাচ্ছে না, এই একটা দিয়ে একটা কাটা, এবার 5 দিয়ে এটা যাবে 2 বার, 5 দিয়ে এটা যাবে 11 বার, 2 দিয়ে এটা যাবে 2 বার, ব্যাস শেষ। এবার এই দুইটা দিয়ে এই দুইটা কাটা, তাহলে কি থাকছে দেখেন, 4 দুগুণী 8 আর 8 আর প্লাস 11 দুগুণী 22 আর 11 দুগুণী 22 আর প্লাস 6 বারতে 72 আর ইজ ইকুয়াল টু 1020। আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে দেখেন 8 আর 22 হচ্ছে কত, 30, 30 আর 72, 30 আর 70 হচ্ছে 100 আর 2 102, তাহলে 102 আর ইজ ইকুয়াল টু এটা। তাহলে আর এর মান যদি বের করতে চান তাহলে 102 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে আর ইকুয়াল টু 1020 ডিভাইডেড বাই 102। 102 এর নামটা পড়েন, 102 দিয়ে 102 যাবে একবার আর এই একটা শূন্য, তাহলে 10%, তাহলে উত্তর হচ্ছে 10%। খুবই সিম্পল। হ্যাঁ, হয়তো একটু ক্যালকুলেশনটা বড় হচ্ছে, কারণ এগুলো অঙ্ক হচ্ছে আপনার মাথাকে একদম মানে ক্লিয়ার করে দিবে, ঠিক আছে, এগুলো কনসেপ্ট যদি বুঝতে পারেন। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এটা কত ছিল? 86 বুঝতে পারছেন আশা করছি। এবার আমি চলে যাবো 86 পরে 85 নম্বর কোশ্চেন, 85। 85 নম্বর কোশ্চেনে কি বলছে সবাই একটু মনোযোগ দেন। 85 নম্বর কোশ্চেনে বলছে হোয়াট উইল বি দ্য রেশিও অফ সিম্পল ইন্টারেস্ট আর্নড বাই সার্টেন অ্যামাউন্ট at the same rate of interest for 6 years and that for 9 years। এর মানে কি? এর মানে হচ্ছে আপনি কোনো একটা অ্যামাউন্ট, কত অ্যামাউন্ট সেটা কিন্তু বলা নাই, কোনো একটা অ্যামাউন্ট আপনি একই হারে, এই যে এট দ্য সেম রেট মানে একই সুদের হারে, হ্যাঁ, একবার রাখছেন 6 বছরের জন্য, একবার রাখছেন 9 বছরের জন্য, তাহলে এই যে 6 বছরের জন্য রাখছেন এই ক্ষেত্রে একটা সুদ পাবেন না, সেই সুদ, এবং 9 বছরের জন্য যে রাখছেন তাহলে ওই ক্ষেত্রে আরেকটা সুদ পাবেন না, ওই সুদ, এই দুইটা সুদের অনুপাত চাইছে, বুঝছেন কিনা বলেন? হোয়াট উইল বি দ্য রেশিও অফ সিম্পল ইন্টারেস্ট, মানে সিম্পল ইন্টারেস্টের মানে সরল সুদের রেশিও কত হবে, আর্নড মানে যেটা ইনকাম হয়েছে কার দ্বারা, এ সার্টেইন অ্যামাউন্ট মানে কোন একটা অ্যামাউন্ট, মানে কোন একটা আসল দ্বারা, এট দ্য সেম রেট মানে একই সুদের হারে, যদি ওই জিনিসটা আপনি 6 বছরের জন্য রাখেন এবং 9 বছরের জন্য রাখেন। মানে সোজা কথা, আপনি 6 বছরের জন্য কোনো একটা অ্যামাউন্ট যদি রাখেন তাহলে ওখান থেকে একটা সুদ পাবেন, আবার 9 বছরের জন্য যদি ওই অ্যামাউন্টটা রাখেন একই সুদের হারে কিন্তু, তাহলে একটা সুদ পাবেন। ওই দুটা সুদের অনুপাত চাইছে। এখন আমাকে বলেন, সুদের অনুপাত চাইছে, তার মানে আই এর অনুপাত চাইছে। এখন আমাদের আই এর সূত্র কি? আই ইজ ইকুয়াল টু এনপিআর বাই 100। এই কোশ্চেনে আপনি 6 বছরের জন্য যে সুদ পাবেন, খেয়াল করেন, 6 বছরের জন্য সুদ পাবেন সেটাকে আমি আই 1 ধরলাম। এখন আই 1 এর ক্ষেত্রে এন এর মান কত? 6 বছর। পি কত জানি না, পি তো দেওয়া নাই, তাহলে ধরে নিলাম সেটা পি। সুদের হার কত দেওয়া নাই, তাহলে সেটাকে আরই ধরে নিলাম। নিচে কত? 100, শেষ। এইবার 9 বছরের সুদ কত হবে? 9 বছরের সুদ কত পাবেন সেটা ধরেন I2। তো আই ইকুয়াল টু কি এনপিআর বাই 100, এন কত? 9 বছর ইনটু পি কত? দেখেন একই অ্যামাউন্ট, কিন্তু ওই একই অ্যামাউন্ট একবার 6 বছরের জন্য রাখছেন, ওই একই অ্যামাউন্ট একবার 9 বছরের জন্য রাখছেন, তাহলে এই ক্ষেত্রে পি এর মান একই। এবং সুদের হার কত? এই সেম, কারণ দেখেন বলছে অ্যামাউন্ট এট দ্য সেম রেট অফ ইন্টারেস্ট ফর 6 ইয়ার্স, মানে 6 বছরের জন্য যদি যে রাখেন আর 9 বছরের জন্য যদি রাখেন একই হারে, তখন এই ক্ষেত্রে সুদের হার সেম। নিচে কত? 100। এইবার আমার এই যে 6 বছরের সুদ আর এই যে 9 বছরের সুদ, এই দুটার অনুপাত চাইছে, তার মানে I1 ডিভাইডেড বাই I2, তাই না? তাহলে I1 মানে কি? I1 মানে যেটা 6 PR ডিভাইডেড বাই 100। এর নিচে যখন I2 মানে এটা বসাবো, তখন এই নিচ থেকে এই ভগ্নাংশটা উল্টে যাবে, বুঝতেছেন? তাহলে নিচে না দিয়ে একবারে উল্টে গেলে 100 যাবে উপরে, আর নিচে হচ্ছে 9PR। এই PR কাটা, এই 100 কাটা, এই 9 আর 6, দেখেন 9 আর 6 কে 3 দিয়ে কাটা যায়, 3 দিয়ে এটা যাবে 2 বার, 3 দিয়ে এটা যাবে 3 বার, তাহলে উপরে 2 নিচে 3, তাহলে 2:3, তাহলে আমাদের উত্তর হচ্ছে 2:3। 2:3, তাহলে 2:3, এটার উত্তর অ্যাকচুয়াল উত্তর হচ্ছে 2:3, বুঝতে পারছেন? 2:3। আচ্ছা, আর এটা খুবই একটা শর্টকাট আছে, খুবই সিম্পল শর্টকাট। সেটা কি দেখেন, যেহেতু এই কোশ্চেন, এদিকে তাকান, I ইজ ইকুয়াল টু NPR বাই 100, এই কোশ্চেনে কিন্তু পি এর মান, এদিকে তাকান, এই যে পি, এই পি এর মান কিন্তু পরিবর্তন হচ্ছে না। কেন? কারণ দুই ক্ষেত্রে পি এর মান সেম, তাহলে এটার উপর ডিপেন্ড করতেছে না, কারণ এই দুইটা মান তো সেমই। এই দুই ক্ষেত্রে সুদের হার সেম, তার মানে এটার উপর ডিপেন্ড করতেছে না। আর এই 102 ক্ষেত্রে থাকবে, তাহলে এটার উপর ডিপেন্ড করতেছে না, তাহলে ডিপেন্ড করতেছে শুধু এন এর উপর। এই জন্য এই আই এর যদি দুইটা অনুপাত নেন, মানে I1 ডিভাইডেড বাই I2, এই এন এর ক্ষেত্রে হবে N1 ডিভাইডেড বাই N2। এটা খুবই সিম্পল, কারণ এই যে PR 100 এগুলোর উপর ডিপেন্ড করতেছে না। দেখেন এগুলো কিন্তু লাস্টে কেটেই গেছে, সুতরাং এগুলো না লেখাই ভালো। তাহলে I1 বাই I2 ইকুয়াল টু N1 বাই N2। তাহলে এই গণকে শর্টকাট হিসেবে মনে রাখতে পারেন, মনে রাখার দরকার নেই, এটা দেখেই বুঝতে পারতেছেন যে
আইটা শুধু এন এর উপর নির্ভর করতেছে, কারণ পি এবং আর তো দুই ক্ষেত্রেই সেম, তাহলে ওই দুইটার উপর তো ডিপেন্ড করছে না, ওইগুলো কেটে যাবে। হ্যাঁ, তাহলে এন ওয়ান বাই এন টু, তাহলে এন ওয়ান এর মান হচ্ছে 6 বছর আর এন টুর মান হচ্ছে 9 বছর। এবার কাটাকাটি করলে 3 দুগুণী 6, 3 3 9, তাহলে 2:3। ক্লিয়ার? বুঝতে পারছেন ব্যাপারটা? বুঝছেন এই লজিকটা? বুঝছেন যে কিভাবে আসলো? হ্যাঁ, নেক্সট। আচ্ছা, 85 পরে আমি সলভ করবো হচ্ছে 87 নাম্বার কোশ্চেন। 87। আচ্ছা, এই যে 87 নাম্বার প্রশ্ন, এটা একটু এক্সেপশনাল টাইপের একটা প্রশ্ন, একটু মনোযোগ দিয়ে বুঝেন। আচ্ছা, বলছে 50 পয়সার 50 দিনের সুদ 50 পয়সা হলে দৈনিক সুদের হার। এখানে কিন্তু বাৎসরিক সুদের হার চাইনি, খেয়াল করেন, দৈনিক সুদের হার চাইছে। দৈনিক মানে পার ডে তে সুদের হার কত। এই জন্য দেখেন এখানে এই যে 50 দিন, তাহলে সময়টাও দিনে দেওয়া আছে, খেয়াল করছেন, সময়টাও দিনে দেওয়া আছে। তাহলে সুদের হার যখন দৈনিক বলছে, এখানে সময়টাও দিনে দেওয়া আছে। তাহলে আমরা এখানে দেখেন 50 পয়সা, তার মানে এই 50 পয়সা হচ্ছে মূলধন, মানে আপনি এটা হচ্ছে মূলধন মানে আসল, পি মানে আসল 50 পয়সা। 50 পয়সা আপনি ব্যাংকে রাখছেন 50 দিন, এবং 50 দিন পরে সুদ পাইছেন 50 পয়সা। তাহলে দৈনিক সুদের হার কত? সুদের হার মানে আর বের করতে বলছে, এবং এই আরটা দৈনিক। এখন আমরা কি জানি? আই ইজ ইকুয়াল টু এনপি আর বাই 100। এবার মান বসান। এই যে আই মানে কি? সুদ। এই যে সুদ কত? 50 পয়সা, তাহলে এই আয়ের পরিবর্তে 50 ইজ ইকুয়াল টু এন কত? এন হচ্ছে 50 দিন, ইন্টু পি কত? পি হচ্ছে আসল, এই যে 50 পয়সা, এই যে 50 পয়সার 50 দিনের সুদ, মানে আপনি 50 পয়সা ব্যাংকে রাখছেন আসল হিসেবে, তাহলে এটা হচ্ছে আসল 50 পয়সা, ইন্টু রেট অফ ইন্টারেস্ট বের করুন, এটা রেখে দেন নিচে 100। এইটা দিয়ে এটা যাবে হচ্ছে 2 বার। হ্যাঁ, এই 50 দিয়ে এই 50 যাবে হচ্ছে একবার, 50 1 50। এখন যেহেতু আর এর মান বের করবেন, আর রেখে দেন, আর এই 2 এই পাশে আনেন, এই 2 এই পাশে নিচে আছে, এটা সে একের সাথে গুণ হবে, তাহলে 1 গুণ 2 ইজ ইকুয়াল টু আর, তার মানে আর ইকুয়াল টু 2 পয়সা, প্রতিদিন 2 পয়সা। তাহলে প্রতিদিন 2 পয়সা। আমি আবার বলছি, এখানে দৈনিক সুদের হার বলছে, এই জন্য এন এর মান, এন কি সময় না? এন হচ্ছে সময়। এখানে সময়টা বছরে নেওয়া যাবে না, কারণ এখানে বছরের সময়টা নিতাম যদি এখানে বাৎসরিক সুদের হার চাইতো। যেহেতু এখানে দৈনিক সুদের হার চাইছে, সুতরাং আমাকে এখানে এন এর মানটা দৈনিক নিতে হবে, মানে দিনে নিতে হবে। এই যে 50 দিন, সুদের হারটা এখানে যদি বাৎসরিক চাইতো, এন এর মানটা আমরা এখানে বাৎসরিক বের করতাম। আমার কথা কি বুঝছেন? এখানে ব্যাপারটা এন এর মান কেন 50 বসাইছি? অনেকে বলে যে এন এর মান তো বছরে বসাতে হয়। এন এর মান বছরে কখন বসায়? যখন সুদের হারটা বাৎসরিক বলে তখন। এবং আমরা যত অঙ্ক করছি সেখানে কিন্তু এটাই ছিল বাৎসরিক সুদের হার, তখন এন এর মানটা বছরে। কিন্তু এখানে বলছে দৈনিক সুদের হার, তাহলে সুদের হার যেহেতু দৈনিক চাইছে, তার মানে এন এর মানটা মানে সময়টা দৈনিক, মানে দিনে বসাতে হবে, আর এখানে দিনেই দেওয়া আছে, তাই এন এর মান 50 বসাইছি। ক্লিয়ার? 1 পয়সা হবে কিভাবে? 1 পয়সা কি হবে? কিভাবে হলো? 2 পয়সা হচ্ছে, এই যে 2, এই 2 আসে এই একের সাথে গুণ হবে না? সালাউদ্দিন সবুজ ভাইয়া, বুঝছেন কি ব্যাপারটা? আচ্ছা, এটা কত গেল? এটা গেল হচ্ছে 87। 87 পরে আমি চলে যাবো 82 নাম্বার কোশ্চেন। 82 দেখেন, এই যে 82, এই টাইপের কোশ্চেন গুলো পরীক্ষায় আসতে পারে, ইম্পর্টেন্ট আর কি, আসছে আর কি, অনেকে বুঝতে পারবে না। বলছে কোন মূলধন 3 বছরের জন্য বিনিয়োগ করা হলো। কোন মূলধন মানে কত টাকা আমি জানি না, যাই মানে যে কোনো অ্যামাউন্ট, কোন মূলধন আমি জানি না। কোন মূলধন 3 বছরের জন্য বিনিয়োগ করা হলো, সুদের হার 5 টাকা হলে সুদ আসলের কত অংশ? আগে বুঝতে হবে কি নির্ণয় করতে বলছে। বলছে সুদ আসলের কত অংশ। তাহলে সুদ আসলের কত অংশ? আচ্ছা আমাকে বলেন তো, একটা রাশি আর একটা রাশির কত অংশ, বা একটা রাশি আর একটা রাশির কত গুণ, এটা বের করতে গেলে কি করতে হয়? তাদের অনুপাত করতে হয়, মনে আছে? একটা রাশি আর একটা রাশির কত গুণ বা কত অংশ, এটা বের করতে গেলে তাদের অনুপাত তৈরি করতে হয়। তাহলে এখানে বলছে যে সুদ আসলের কত অংশ, তার মানে আমাকে সুদ এবং আসলের অনুপাত তৈরি করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, অনুপাত তৈরি করার সময় কাকে উপরে লিখবো আর কাকে নিচে লিখবো? আপনাদেরকে বুঝাইছিলাম, যার সাথে এর বা র থাকবে তাকে নিচে লিখতে হয়। তাহলে এখানে সুদ এবং আসল, এই দুজনের মধ্যে র আছে কার সাথে? এই যে আসলের র আছে আসলের সাথে, তাহলে মানে আসল নিচে থাকবে, সুদ উপরে থাকবে। ক্লিয়ার? ইয়েস। তাহলে এখানে আসলে আমাকে একটা অনুপাত তৈরি করতে বলছে, সুদ আসলের কত অংশ, মানে সুদ এবং আসলের অনুপাত। যেহেতু আসলের সাথে র আছে, তাই আসল থাকবে নিচে, সুদ থাকবে উপরে। এইবার যেহেতু এখানে আসলের কথা উল্লেখ নাই, তাহলে আমরা আসলকে 100 ধরলাম, উল্লেখ না থাকলে 100, সোজা কথা। এই যে আসল 100। এবার সুদ কত? এই যে সুদ মানে আয় কত? দেখেন 3 বছরের জন্য এই যে 5টা, সুদের হার 5 টাকা। এদিকে তাকান, সুদের হার 5 টাকা, এর মানে কি? সুদের হার 5 টাকা মানে 100 টাকায় 1 বছরে 5 টাকা দিবে। তার মানে এই যে সুদের হার 5 টাকা,
এটা হলো 100 টাকা 1 বছরে 5 টাকা দিবে, কিন্তু আপনি টাকাটা তো 3 বছরের জন্য রাখছেন। তাহলে 1 বছর যদি 5 টাকা যায় তাহলে 3 বছরে দিবে, 3 বছরে 15 টাকা, তাই এখানে 15 দিতে হবে। এবার কাটা যায়, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটলে 20 বার, তাহলে উপরে 3 নিচে 20, তার মানে 3/20 অংশ। আমার কথা কি বুঝছেন? 3/20 অংশ, ডি নাম্বার অপশন ইজ রাইট। নেক্সট, এইবার এটা কথা হবে বলেন তো। এইবার কি বলছে? কোন মূলধন 3 বছরের জন্য বিনিয়োগ করা হলো, সুদের হার 5 টাকা হলে আসল সুদের কত অংশ? এবার চাইছে আসল সুদের কত অংশ। আমি কি বলছি, একটা রাশি আর একটা রাশির কত অংশ, এটা বের করতে গেলে তাদের অনুপাত তৈরি করতে হয়। তাহলে এখানে যেহেতু বলছে আসল সুদের কত অংশ, তার মানে আসল এবং সুদের অনুপাত তৈরি করতে হবে। এখন আসল এবং সুদের মধ্যে কোনটা উপরে যাবে কোনটা নিচে যাবে? যেহেতু সুদের সাথে র লাগানো আছে, তার মানে সুদ যাবে নিচে, আসল যাবে উপরে, তাই কি না? তার মানে এখানে আমাকে একটা অনুপাত তৈরি করতে বলছে, সুদের সাথে র লাগানো আছে, তাহলে সুদ নিচে, আসল মানে পি উপরে। এখন যেহেতু এখানে কোনো মূলধন মানে কোন মূলধন মানে কোনো আসল, এখন কোনো আসল বলতে কত, যেহেতু উল্লেখ করা নাই, তাহলে এই আসলকে আমি 100 ধরবো। আর সুদ কত? এই যে সুদের হার 5 টাকা, তার মানে 1 বছর দিবে 5 টাকা। সুদের হার মানে 100 টাকার 1 বছরের সুদ, তাহলে সুদের হার 5 টাকা মানে 100 টাকায় আপনাকে 1 বছর 5 টাকা দিবে, কিন্তু আপনি রাখছেন 3 বছর, তাহলে 3 বছরে কত দিবে? 3 5 15, তাই এখানে 15। 5 দিয়ে কাটলে এটা 3 বার, 5 দিয়ে এটা 20 বার, তাহলে 20/3, তাহলে আমাদের উত্তর হচ্ছে 20/3। ঠিক আছে, এটা কত নাম্বার ছিল? এটা ছিল 83। 83-র পরে আমি আপনাদেরকে এখান থেকে একটু এক্সট্রা একটা অঙ্ক, যদি এখানে আপনাকে বলতো, এদিকে তাকান, এই কোশ্চেনটাই যদি বলতো যে আসল সুদের কত অংশ, হ্যাঁ, এটা না বলে যদি বলতো, দেখেন এই কোশ্চেনটা যদি বলতো সুদ আসলের কত অংশ, সুদ আসলের কত অংশ, তাহলে কি হতো বলেন তো? দেখেন বলেন তো, এই অঙ্কের উত্তর কত হতো? এই কোশ্চেনটাই সেম, এই কোশ্চেনটা যদি বলতো সুদ আসলের কত অংশ, তাহলে এই প্রশ্নের উত্তর কত হতো? যদি এরকম আসতো, সুদ আসলের কত অংশ, আসতেই পারে। সুদ আসলের কত অংশ, তার মানে এখানে বলছে সুদ আসলের কত অংশ, তার মানে এখানে একটা অনুপাত তৈরি করতে হবে, সুদ এবং সুদ আসলের অনুপাত, সুদ এবং সুদ আসলের অনুপাত। তার মধ্যে র আছে কার সাথে? সুদ আসলের সাথে র আছে, তার মানে নিচে যাবে সুদ আসল মানে আই প্লাস পি, আর উপরে যাবে কি? উপরে যাবে সুদ মানে আই। এখন আমাকে বলেন, সুদের হার 5 টাকা মানে 1 বছর দিবে 5 টাকা, তাহলে 3 বছর দিবে 3 5 15 টাকা, তাহলে উপরে 15 টাকা। আর আসল তো 100, তাহলে আসল 100 আর এই সুদের মান 15, তাহলে নিচে হবে 100 প্লাস 15 মানে 115। এবার 5 দিয়ে কাটলে 3 5 15, 5 23 115, তার মানে 3/23 অংশ। তাহলে 3/23 অংশ, বুঝছেন কিনা বলেন? 3/23 অংশ। কোশ্চেন যাই আসুক, আপনি কনসেপ্ট বুঝবেন, কনসেপ্ট বুঝলে কোনো সমস্যা নাই। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আচ্ছা, এটা এক্সট্রা দেখালাম। আচ্ছা, এবার আমি চলে যাব 75, কোশ্চেন নাম্বার 75 এ। দেখেন 75 এ কি বলছে, সবাই একটু মনোযোগ দেন। 75 এ বলছে যে যদি 330 টাকা 3 বছর পর সুদে আসলে 429 টাকা হয়, তার মানে আপনি 330 টাকা ব্যাংকে রাখছেন, মানে এটা হচ্ছে আসল, 3 বছর রাখছেন, 3 বছর পর সুদে আসলে 429, তার মানে এই 429 টাকা হচ্ছে সুদ আসল। তার মানে 429 টাকা থেকে 330 টাকা বাদ দিলে সুদের মান পেয়ে যাবেন। বলছে একই হার মানে কি? এই প্রথম অংশে সুদের হার যা ছিল সেই একই হারে 650 টাকা যদি 5 বছর রাখেন, হ্যাঁ, তাহলে সুদে আসলে কত টাকা পাবেন। তার মানে বুঝেই গেছেন, প্রথম অংশ থেকে সুদের হার বের করবেন, সেই সুদের হারটা দ্বিতীয় অংশে বসায় সুদ বের করবেন, যেহেতু সুদ আসল চাইছে সুদ বের করে আসলের সাথে যুক্ত করে দিবেন। তাহলে প্রথম অংশ, তাহলে প্রথম অংশ আমি যদি আসল দেওয়া আছে সুদ আসল দেওয়া আছে, তাহলে এই সুদ আসল থেকে আসল বাদ দিলে সুদ পাবো, তাহলে সুদ আই ইকুয়াল টু কত? 429 থেকে 330 বাদ দেন, তাহলে এখানে 990, তাহলে আই এর মান 99 টাকা। এখন আই দেওয়া আছে, পি এর মান 330, এন এর মান আছে, তাহলে এখানে আর এর মান পাবেন না? ওই যে সূত্র কোনটা? আই ইকুয়াল টু এন পি আর বাই 100, আই ইকুয়াল টু এন পি আর বাই 100, মান বসান।
আই এর মান 99 ইজ ইকুয়াল টু এন কয় বছর, এন হচ্ছে 3 বছর বসান, পি কত, পি হচ্ছে মূলধন এই যে 330 টাকা বসান, ইন্টু আর কত, আর বের করবেন রেখে দেন নিচে কত 100, এই শূন্য দিয়ে শূন্য ক্যান্সেল। দেখেন এই 33 দিয়ে 99 তিনবার যায়, 3 33 99, এই 3 দিয়ে 3 যাবে একবার, হ্যাঁ, তাহলে এই পাশে 10 আছে, এই 10 এসে একের সাথে গুণ হবে 10 হবে, আর এই পাশে থাকবে আর, তাহলে এই পাশে থাকলো আর, এই 10 এসে একের সাথে গুণ হয়ে 10%, তাহলে আর এর মান 10%। এই যে আর এর মান 10%, এবার পরবর্তী দ্বিতীয় অংশে আর এর মান ওই 10% ব্যবহার করতে হবে। কেন? কারণ বলে দিয়েছে একই হারে, তাহলে প্রথম অংশে সুদের হার যা, দ্বিতীয় অংশে সুদের হারটাই বলছে। দ্বিতীয় অংশে একই হারে 5 বছর পরে 650 টাকা সুদে আসলে কত টাকা হবে, তার মানে দ্বিতীয় অংশে এই 650 হচ্ছে আসল, এটা হচ্ছে বছর, এন এর মান সুদে আসলে চাইছে, তার মানে সুদ বের করবো দ্বিতীয় অংশে, তারপর আসলের সাথে যুক্ত করে দিব। তাহলে দ্বিতীয় অংশে সুদ আই ইকুয়াল টু এনপিআর বাই 100, একবারে এন কত, 5 বছর, পি কত 650, রেট অফ ইন্টারেস্ট কত 10%, নিচে কত 100, এই শূন্য শূন্য ক্যান্সেল, এই শূন্য শূন্য ক্যান্সেল, 5 5 25 5 হাতে কত 2, 5 30 আর 2 32, 325 টাকা, তার মানে সুদ হচ্ছে 325, কিন্তু কোশ্চেনে হচ্ছে সুদ আসল, তাহলে অর্থাৎ সুদ আসল মানে পি প্লাস আই, তাহলে পি হচ্ছে 650 প্লাস 325, 600, আচ্ছা এটা হচ্ছে 5 5 আর 2 7 7 3 975 টাকা, তার মানে সুদে আসলে 975 টাকা হবে। ক্লিয়ার? খুবই সিম্পল। এই কোশ্চেন করতে আপনার সর্বোচ্চ 30 সেকেন্ড সময় লাগবে, আমি আবার বলছি 30 সেকেন্ড, 30 থেকে 40 সেকেন্ড। আপনি একটা কোশ্চেন সলভ করার জন্য 30 থেকে 40 সেকেন্ড, আপনি 1 মিনিট বরাদ্দ পাবেন পরীক্ষার হলে, আপনি যদি কৌশলী হন। আমি কিন্তু আবার বলছি, আমি এই গণিত পড়াই মানে যে শুধু গণিত পড়াই আসতেছি সারা জীবন, বিষয়টা এরকম না। আমি নিজে প্রচুর চাকরির পরীক্ষা দিছি, ব্যাংকে দিছি, বিসিএস দিছি, মানে অনেক চাকরির পরীক্ষা দিছি, এবং প্রিলিমিনারি বাদ পড়ছি এরকম সংখ্যা খুবই কম, প্রিলি বাদ পড়ছি আমি, হ্যাঁ প্রিলি বাদ পড়ছি এরকম আমার মনে হয় না, একটা দুইটা পরীক্ষায় শুধু প্রিলি বাদ পড়ছি। কিন্তু আমি অঙ্ক পড়াই, তারপর আমি অঙ্ক সবার শেষে সলভ করতাম, সবার শেষে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সব দাগানোর পরে অঙ্কে যাই সলভ করতাম। কেন? কারণ বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান আমি খুব দ্রুত সলভ করে দিতাম, যেটা পারতাম দ্রুত মারতাম, যেটা পারতাম না ওটা নিয়ে অত টেনশন করতাম না। কেন? ওটা পারি না মানে ওটা নিয়ে টেনশন করে পারবো না। আরে ভাই, বাংলা সাহিত্য কমন না পড়লে আপনি কিভাবে মারবেন, সাধারণ জ্ঞান কমন না পড়লে কিভাবে মারবেন, টেনশন করে লাভ আছে? তাহলে ওখানে দ্রুত মেরে এসে টাইম সেভ করতে হবে, সেই টাইমটা আপনাকে অঙ্কে ইনভেস্ট করতে হবে। আমি অঙ্ক কিন্তু প্রত্যেকটা অঙ্ক গড়ে 1 মিনিট করে সময় রাখতাম মিনিমাম। লাস্টে যে রিল্যাক্স মুডে অঙ্ক সলভ করতাম, 30টা অঙ্ক আসছে 30 মিনিট সময় রাখবো, 20টা অঙ্ক আসলে 20 মিনিট সময় রাখবো মিনিমাম, তারপরে রিল্যাক্স মুডে অঙ্ক সলভ করবো। অনেকে কি করে, প্রথম দিকে বাংলা টেনশন করে, বাংলা দেখানোর সময় এটা মানে এরকম হবে, এটা মানে এরকম হবে, এরকম টেনশন করে। কেন ভাই? বাংলা আপনি যদি কমন না পড়ে তাহলে টেনশন করে পারবেন? ওখানে টেনশন করা যাবে না, ওই জায়গা থেকে টাইম সেভ করতে হবে। বাংলা সাধারণ জ্ঞান এগুলো দ্রুত দাগাইতে হবে, কমন যেগুলো পড়তে দাগাবেন, যেগুলো পড়ে নাই টেনশন করা যাবে না। আর ওইখান থেকে টাইম সেভ করে সেই টাইমটা লাস্টে গিয়ে গণিতে আপনাকে ইনভেস্ট করতে হবে। একটা অঙ্কের জন্য 1 মিনিট সময়, আপনি যদি কৌশলী হন, একটা অঙ্কের জন্য 1 মিনিট সময় আপনি সেভ করতে পারবেন। পরীক্ষা আমিও দিছি, আমি কিন্তু পরীক্ষা হলে লাস্টে অঙ্ক দাগাইতাম, একটা অঙ্কের জন্য গড়ে আমি 1 মিনিট সময় বাঁচাই রাখতাম লাস্ট পর্যন্ত, লাস্টে অঙ্ক দাগাইতাম। হ্যাঁ, আমি অঙ্ক নিজে পড়াই, তারপরেও আমি অঙ্কে লাস্টে দাগাইতাম। কেন? কারণ অঙ্ক আমি রিল্যাক্স মোডে সলভ করবো। আর প্রথমে যদি রিল্যাক্স মোডে সলভ করতে শুরু করি, আর অঙ্ক প্রশ্ন যদি একটু টাফ হয়, তখন তো আমি একটু মানে ভেবাচাকা খেয়ে যেতে পারি, এই জন্য অঙ্ক সবার লাস্টে রাখতাম। অনেকে বলে যে ভাই অঙ্কের জন্য এত সময় কোথায় পাবো পরীক্ষার হলে? আরে ভাই, পরীক্ষা যারা দেয় না তারা বলে এইসব কথা, যে এত সময় কোথায় পাবো। সময় আপনি পরীক্ষার হলেই পাবেন, একটা অঙ্কের জন্য 1 মিনিট এভারেজ আপনি পাবেন। আমি বললাম পাবেন, আপনাকে কৌশলী হতে হবে। এখন আপনি কৌশলী না, আপনি ইংরেজি সাহিত্য, ইংরেজি গ্রামার দাগানোর সময় আপনি বেশি সময় নষ্ট করতেছেন, বাংলা সাহিত্য দাগানোর সময় বেশি সময় নষ্ট করতেছেন, সাধারণ জ্ঞান দাগানোর সময় বেশি সময় নষ্ট করতেছেন, তাহলে আপনি যাই তো লাস্টের সময় পাবেন না, এটাই স্বাভাবিক। কৌশলী হতে হবে, এর জন্য প্রচুর মডেল টেস্ট দিতে হবে। পরীক্ষার আগে বিভিন্ন কোচিংয়ে প্রচুর মডেল টেস্ট দিবেন, একটা কোচিংয়ে এক্সাম বেসে ভর্তি হবেন, মডেল টেস্ট দিলে আপনার এই টাইম ম্যানেজমেন্টটা আপনি রপ্ত করে ফেলবেন। ঠিক আছে? আচ্ছা, এটা কত নম্বর করলাম? 75। আগামী ক্লাসে আমরা এখান থেকে সলভ করবো। ঠিক আছে? হ্যাঁ, আগামী ক্লাস মানে আগামীকাল। তো আগামীকাল সরল মুনাফা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, তারপরে চক্রবৃদ্ধি মুনাফা পরের দিন থেকে ধরবো। অবশ্য সরল মুনাফার আমাদের র্যান্ডম প্রবলেমস আসবে আগামীকাল থেকে। হ্যাঁ, শেষ হবে না, আরো একটা ক্লাস লাগবে, কালকের পরে আরেকটা। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।